নমস্কার, শুভ সন্ধ্যা। ক্যালকাটা ক্লাবের টাইমিং 6:45, অন টাইম আই গেস। আপনাদের সবাইকে আজকে ইভিনিংয়ের জন্য a very warm welcome. World Heritage Week celebration, Calcutta Club, we've been doing it right from day one. আর দেখতে দেখতে এক সপ্তাহ কখন যে হাত বেরিয়ে গেল, আমাদের এখনই এতগুলো ইভেন্ট হয়েছে পর অল অ্যাবাউট হিস্ট্রি, নস্টালজিয়া। তো একটা সুন্দর উইক গেছে আমাদের, আর আপনাদের অনেকে এসছেন ইভেন্টগুলো দেখতে। থ্যাংক ইউ ফর দ্যাট। ক্যালকাটা ক্লাব লিমিটেড প্রেজেন্স আপনারা দেখতে পাচ্ছেন কলিকাতা টু কলকাতা। আজকে ওয়ার্ল্ড হেরিটেজ উইক, যেটা আমি বলছিলাম, শেষ অধ্যায়ে পৌঁছে গেলাম। অনেক মেমোরিজ, অনেক হিস্ট্রি, অনেক নস্টালজিয়া। আপনারা আজকে অনেকে যারা উপস্থিত আছেন তারা অবভিয়াসলি সবাই মিলে জানেন যে শ্রাবণ রায়চৌধুরী পরিবার আমাদের কলকাতার সঙ্গে কীভাবে যুক্ত। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যার কাছ থেকে আমরা কলকাতার অনেক ইতিহাস, অনেক ইতিকথা আজকে শুনব। কারণ কলকাতা আছে, সেখান থেকে আমাদের এই লেজেন্ডারি ক্লাব, আমাদের হেরিটেজ, আমাদের সেকেন্ড হোম ক্যালকাটা ক্লাব। আমি একটু ব্রিফ আমাদের মেন স্পিকার, উনি এসছেন আমাদের সঙ্গে, ভেরি গ্রেটফুল। মিস্টার দেবর্ষী রায়চৌধুরীর ব্যাপারে বলে দিই, উনি একজন হিস্টোগ্রাফার, রাইটার অ্যান্ড হেরিটেজ অ্যাক্টিভিস্ট। উনি হলেন মেন কিউরেটর, শ্রাবণ্য সংগ্রহশালার মেন যে কিউরেটর। উনি সেক্রেটারি শ্রাবণ রায়চৌধুরী পরিষদের। প্রথম কথা, কোনো ইভেন্ট আমাদের স্পন্সর ছাড়া হয় না, তো প্রথম থেকে একটু তো তাদেরকে থ্যাংক ইউ না বললে কোনো ইভেন্টই সম্ভব হয় না আমাদের। উই আর এক্সট্রিমলি গ্রেটফুল পিসি চন্দ্র জুয়েলার্স, আমাদের 91.9 ফ্রেন্ডস FM, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, উইডল, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভ্যালেন্টাইন্স, অ্যাপস্টার টি, সালাসার, কলকাতা অন হুইলস, ক্যালকাটা ক্রনিকলস। থ্যাংক ইউ ম্যাডাম প্রেসিডেন্ট পারমিশন দেওয়ার জন্য, এই ইভেন্টটা করার জন্য। অল দ্য কো কমিটি মেম্বার্স, আমাদের সাব কমিটি মেম্বার, আমাদের টাস্ক ফোর্স, বিহাইন্ড দ্য সিনস যারা থাকে, আমাদের সিইও মিস্টার ইন্দ্রনীল ব্যানার্জি, আমাদের জেনারেল ম্যানেজার জয়ন্ত বোস, মিস্টার সুমিত সাহা। সেটা আপনারা যারা হেরিটেজ জেনারেল আমাদের জয়েন করছেন সেটা দেখবেন উনি কীভাবে ফুডটাকে ম্যানেজ করেন। মিস্টার সৌমেন্দু ব্যানার্জি, ওয়াইনো অফকোর্স ইজ দেয়ার উইথ ডিনার, মিস্টার শান্তনু সাহা, মিস শর্মিষ্ঠা, মিস মীনাক্ষী, আমাদের ফুল রিসেপশন টিম, আমাদের কমিউনিকেশন টিম, আর আমাদের ফুল সিকিউরিটি। আমি আর বেশি কথা বলবো না, আমি ম্যাডাম ঋতুপর্ণা গাঙ্গুলিকে রিকোয়েস্ট করবো, আমাদের ঋতুপর্ণা দি, দিস ইজ দ্য ক্লাব, আমাদের সেকেন্ড হোম, এভরিবডি লাইক আ ফ্যামিলি আউট হিয়ার। আমাদের মডারেটরকে মঞ্চে আসতে অনুরোধ করব, আর অ্যাট দ্য সেম টাইম মিস্টার দেবশ্রী রায়চৌধুরীকে ডিটেলটা পরিচয় দেওয়ার জন্য। তার আগে আমি ম্যাডাম প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করব একটু কাইন্ডলি আসার জন্য, along with all my co-committee members. I see Madam Onishwa Das coming in. Prashanto uncle, আপনি আছেন, একটু আসুন। অদীপ দা, অর্ঘদা, you are here. একটু যদি সবাই মিলে আসেন। এবার আমি ঋতুপর্ণাদিকে রিকোয়েস্ট করব, মিস্টার দেবশ্রী রায়চৌধুরী স্যার প্লিজ আপনি আমাদের জয়েন করুন, আসুন। একটু ওনার জন্য একটা রাউন্ড অফ অ্যাপ্লড হোক। থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে আজকে ইভিনিংটাকে টু টেক আস ব্যাক থ্রু দ্য এজেস। ম্যাডাম প্রেসিডেন্ট, ওভার টু ইউ। অনেক ধন্যবাদ দেবর্ষী, বিলি। আপনারা সবাই জানেন আমরা এক সপ্তাহ ধরে হেরিটেজ উইকটা পালন করছি এবং ভ্যারাইটি অফ প্রোগ্রামস দেবর্ষী আপনাদের সামনে এনেছে। আমাদের সোশ্যাল চেয়ারম্যান রামাদিত্য ও সব কিছু ডিটেলস প্রত্যেকটা প্রোগ্রামের ওরা না থাকলে সম্ভব হতো না। সেজন্যে বিলি আর রামাদিত্যকে আমি স্পেশালি থ্যাংক করছি। আমাদের কমিটির তো সবাই সহযোগিতা সবসময় করে থাকে। আজকের প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা একটু অন্যত্র, কারণ এটা একটা টক শো হচ্ছে। তাই আমি মিস্টার দেবশ্রী রায়চৌধুরী, সেম নেম, ইয়েস, আমি তাও একবার ভাবলাম দেখে নি নামটা। দেবশ্রী রায়চৌধুরীকে আমি এই ক্যালকাটা ক্লাবের আমি এবং আমার কমিটির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ওয়েলকাম করছি।
আপনার নাম আমরা অনেক শুনেছি, আর শুনেছি আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমাদের বোঝান। তো কলিকাতা থেকে কলকাতা আজকের অনুষ্ঠানের বিষয়টা, এবং আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং এই টক শোটা হবে। আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করব, এবং ওনার পরিবারের সবাই এসছেন, তাদেরও আমরা খুব অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে এখানে মিসেস শুভা পাল আছেন আর মৈত্রীদি আছেন, এরাও একটু ভ্যালু অ্যাড করছেন আজকে, কারণ শুভাদির জন্য আমাদের সেই শোটা সেদিনকে হয়েছে, ওয়াক থ্রু দি এজেস বলে যে ফ্যাশন কাম টক শোটা, সরি দি শো হয়েছে, সেইটা শুভার জন্যই হয়েছে। তো ওই সেটা কিউরেট করেছে সুন্দর করে। আজকের অনুষ্ঠানটা আমি মিস্টার দেবশ্রী রায়চৌধুরীর উপরে ছেড়ে দিলাম। নিশ্চয়ই আপনাদের এমনভাবে আকর্ষণ করে থাকবেন যে আপনারা উঠতে চাইবেন না। অনেক দিন পরে এরম একটা টক শো হচ্ছে, আপনারা আনন্দ করুন, উপভোগ করুন এবং সন্ধ্যেটা ভালো করে কাটান। আপনাদের কয়েকজন হয়তো নিচে ডিনার বুক করেছেন, আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে। আজকে হেরিটেজ ডিনার, আজকে এই প্রোগ্রামটার পরে আমরা শেষ করছি হেরিটেজ উইকটা, ইন্টারন্যাশনাল হেরিটেজ উইক। অনেক ধন্যবাদ বিলি তোমাকে, এবং এবার তুমি যা বলার বাকিটা বলে দাও। ম্যাডাম যেটা বললেন, ইয়েস, এরপর আমাদের হেরিটেজ ডিনার আছে। আমি আর সময় নষ্ট করব না, কারণ একটু ইন্টারেস্টিং আজকে টক শোটা হোক। আমি এবার ঋতুপর্ণাদিকে রিকোয়েস্ট করব স্যারকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য ডিটেলডে। থ্যাংক ইউ সো মাচ। আমি ক্যালকাটা ক্লাব কর্তৃপক্ষ, স্পেশালি আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম কস্তুরী রাহা এবং আমাদের হেরিটেজ চেয়ারপারসন শ্রী দেবর্ষী সাধন বোস এবং তার সহধর্মিনী সিঞ্চিনী বোসকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরম একটি বিরল ব্যতিক্রমী আলোচনা সভার আয়োজন করার জন্য। আমরা এবার এগিয়ে যাই, সময় একেবারে সীমিত, তার মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আশা করি আপনাদের খুব খারাপ লাগবে না, এইটুকু আশা রাখতে পারি। পুঁথিয়ার পুরনো পাণ্ডুলিপিতে ইতিহাস লেখা, 12 মাসে 13 পার্বণ যার প্রধান রেখা, রসগোল্লার হাসি আর মিষ্টির আদর, আলপনা শাঁখার শব্দে ঘরে সংস্কৃতির কদর, গঙ্গার ঘাটে ভোরের আলোয় কলকাতার ছবি, বহুভাষী মিলনক্ষেত্র এখানে আভিজাত্যের দাবি, নবজাগরণের মন্ত্রে সমাজকে জাগানো, ঐতিহ্যের দ্বীপ ছেলে শুধু সামনে এগোনো। নমস্কার। আজকে এরম একটি বিরল আলোচনা সভায় আমরা উপস্থিত হয়েছি। আমি আগেই বললাম, ধন্যবাদ জানাই যে বিশিষ্ট মানুষদের, এবং আরও একটি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে যারা উৎসুক আগ্রহে আছেন কিছু শোনার জন্য। এবং আমি এইটুকু বলতে পারি, এই ব্যতিক্রমী যে আলোচনা সভাটি হবে, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেখান থেকে উঠে আসবে আমাদের পূর্বপুরুষদের শিকড়ের খোঁজ, অর্থাৎ আমরা কোথা থেকে এসেছি, আমরা কীরকম ছিলাম, আমাদের প্রত্যেকটা না জানা কথা, এবং এই না জানা কথাগুলো আমাদের ভীষণভাবে কিন্তু নাড়া দেবে। এবং আমি এইটুকু বলতে পারি যে এই আজকে আলোচনা সভাটার পরে আমরা ইতিহাসের কিছু তথ্যকে নতুন করে জানতে সমর্থ হব। তো আজকের এই বিরল আলোচনা সভায় যিনি আছেন তার পরিচয় আপনারা সকলেই পেয়ে গেছেন। আজকের প্রধান অতিথি সবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক তথা সবর্ণ সংগ্রহশালার কিউরেটর শ্রী দেবর্ষী রায়চৌধুরী। যদিও দেবর্ষী, তোমার পুরো নামটা কিন্তু আমি এখনও বলিনি, তোমার নামের সাথে আরও কিছু পদবি বলো, উপাধি বলো, সেগুলো সব আছে, সেগুলো ক্রমশ আমাদের আলোচনার মাঝে মাঝে তুমি একটু আমাদের সবার সাথে ভাগ করে নিও। এবং
আপনাদের অনেকেই দেবর্ষীকে জানেন এবং তার কথাও শুনেছেন, তবে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেবর্ষীর পরিচয় 1998 সাল থেকে। তো আমি দেবর্ষী প্রথম যে প্রশ্নটা তোমার কাছে করতে চাইছি সেটা হচ্ছে, আমি যেটা শুনেছি তুমি নাকি একেবারে সারাক্ষণ ইতিহাসে মগ্ন থাকো, যেমন তোমার নাকি ঘুম থেকে উঠে তুমি ইতিহাসের কথা চিন্তা করো, আবার শুতে যাও ইতিহাসের কথাই ভেবে। তাই তোমার কথায় তুমি ইতিহাস বলতে ঠিক কী বোঝো? শুভ সন্ধ্যা। ক্যালকাটা ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম সুন্দর একটা সন্ধ্যায় আমরা সবাই যে মিলিত হতে পেরেছি সেই ব্যবস্থা করার জন্য। দেখো ঋতুপর্ণাদি, আমার কাছে ইতিহাসটা কিন্তু ওই বইয়ের 4টে পাতার মধ্যে বা মলাটের মধ্যে নয়। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমরা ইতিহাসটা ওইভাবেই শেখানো হয় আমাদের, ওই রাজা ওই করেছে তাই করেছে, এই যুদ্ধ হয়েছে, এই আমেরিকান সিভিল ওয়ার, এই ফ্রেঞ্চ রেভলিউশন, রাশিয়ান রেভলিউশন, ওইগুলোই আমাদের কাছে শেখানো হয়েছে। কিন্তু ইতিহাসটা কি শুধু সেটাই? আমার মনে হয় নয়। আমি ইতিহাসটাকে নিয়ে ভাবি, সারাক্ষণ ভাবি। এই যে তুমি বললে যে চোখ খুলি ইতিহাস নিয়ে, শুতে যাই ইতিহাস নিয়ে, মাঝরাত্রির এখন মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, তখন আমি একটু পড়াশুনো করে নিচ্ছি। তো ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ এটা, ওনার একটা ফেমাস কথা রয়েছে, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমি ইতিহাসকে নিয়ে ভাবি, আর যখনই ইতিহাসকে নিয়ে আমরা ভাববো তখন আমরা কিন্তু ইতিহাসের গভীরে পৌঁছতে পারবো। আর যখন আমরা ইতিহাসের গভীরে পৌঁছতে পারবো তখন উপলব্ধি করব, অনুভব করব আমার নিজের কথা, আমি কে, এবং আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব কোথা থেকে এলো। আমার অস্তিত্ব তখনই যখন আমার পূর্বপুরুষদের অস্তিত্ব আমি প্রমাণ করতে পারবো, আমি মানুষের সামনে তুলে ধরতে পারবো। কনফুসিয়াসের যদি আমরা ওনার যে 4টি যে ফিলোসফি রয়েছে তার মধ্যে অন্যতম ফিলোসফি হচ্ছে তুমি পুজো করো, ওয়ার্শিপ করো কাকে? তোমার পূর্বপুরুষদের। কারণ তোমার পূর্বপুরুষটাই হচ্ছে তোমার ঈশ্বর, তারা ছিলেন বলে আজকে তোমার অস্তিত্ব, তার রক্ত, তার লিগ্যাসি তোমার শিরায় বইছে, তাই তাদের ছাড়া তুমি অসম্পূর্ণ। তাহলে আমাকে একটু বলো, তাহলে আমরা কারা? হু আর উই? একদম দারুণ প্রশ্নটা করলে। তাহলে হু উই আর, এবার সেইটাতে শুরু করতে গেলে আমাদের একটু টাইম মেশিনের একটুখানি প্রয়োজন পড়বে। আমরা ধরে নিই H.G. ওয়েলসের এটা একটা টাইম মেশিন এসে গেছে এবং আপনারা সবাই টাইম মেশিনে বসে পড়েছেন। এবার টাইম মেশিনেতে একদম তাই, এবং আমরা এখান থেকে অতীতেতে যাত্রা করব। কবে না 10th সেঞ্চুরিতে আমরা ফিরে যাব, প্রিসাইসলি 980 AD। তাহলে আমরা টাইম মেশিনে করে চলে গেছি একদম 10th সেঞ্চুরিতে। তো দক্ষিণবঙ্গের একজন রাজা, তার নাম হচ্ছে আদিসুর। এবার আদিসুর কিন্তু বিভিন্ন শতাব্দীতে আমরা বিভিন্ন আদিসুরের কথা পাই। তো আমরা যে আদিসুরের কথা বলছি তিনি হচ্ছেন 10ম শতাব্দীর আদিসুর। আমি কোথাও একটা পেলাম ওনার নাম নাকি জয়ন্ত ছিল, আমি জানি না, যাই হোক একটা সূত্র পেলাম, আপনাদের জানালাম। তো তার কোনো পুত্র সন্তান না হওয়ার জন্য, এবং তিনি দেখলেন যে যে কজন ব্রাহ্মণ, তখন মোটামুটি কিছু সংখ্যক ব্রাহ্মণরা বঙ্গদেশে রয়েছে, কিন্তু বুদ্ধিজম ওয়াজ অন আ ফ্লারিশ, এবং যে ব্রাহ্মণরা রয়েছে তারা সেই মতন ব্রাহ্মণিজমকে, ভেদিক রিচুয়াল সেই সবগুলো কিছু মানছে না, করছে না। তো তিনি তার শ্বশুর বাড়ি কানাউজে তার শ্বশুরমশাইকে বললেন যে আপনি আমাকে 5 জন শ্রেষ্ঠ ব্রাহ্মণকে আপনি বঙ্গদেশে পাঠান, এবং 5 জন শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে বঙ্গদেশে পাঠান। আমি এখানে একটা পুত্রষ্টি যজ্ঞ যেমন করব, আমার ইচ্ছে ওনারা বা ওনাদের যদি বংশধরেরা, উত্তর পুরুষেরা যদি কেউ বঙ্গদেশে থেকে যায়, তাহলে আমরা আবার ব্রাহ্মণিজম, হিন্দুইজমকে রিভাইভ করতে পারবো। তো সেই মতন 5 জন ব্রাহ্মণ, একদম সেই সময়কার ভারতের শ্রেষ্ঠ 5 জন ব্রাহ্মণ, তারা বঙ্গদেশেতে আসছেন।
দ্য 5 ফেমাস ব্রাহ্মীণ স্কলার্স কাম টু বেঙ্গল ফ্রম কানাউজ। প্রথমজন হচ্ছে, ভালো করে শুনুন, শ্রী বেদগর্ভ দ্বিবেদী অর্থাৎ দুবে। তার গোত্র হচ্ছে সাবর্ণ। প্রেজেন্ট সারনেম বাংলাতে তাদের হচ্ছে গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি, এই দুজনেই আছি আমরা, আপনারা রয়েছেন এখানেতে। তাহলে বাংলার বাইরে কিন্তু আমরা হচ্ছি দ্বিবেদী বা দুবে, ভালো করে শুনুন। তারপর আসছে কে? হর্ষ পণ্ডিত পান্ডে। গোত্র কি? ভরদ্রাজ। প্রেজেন্ট সারনেম অফ ডিসেন্ডেন্স কি? মুখোপাধ্যায় মুখার্জি। তার মানে মুখার্জি যারা এখানে, বাংলার বাইরে তারা পান্ডে। এরপর আছে কে? দক্ষ ত্রিবেদী, তারা হচ্ছেন তিওয়ারি। গোত্র কি? কাশ্যপ। বর্তমান কারা? চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি, তাহলে বাংলার বাইরে তারা তিওয়ারি। এরপর কে আসছেন? ভট্টনারায়ণ, তারা কে? চতুর্বেদী বা চৌবে। গোত্র কি? শাণ্ডিল্য। বর্তমান কে? বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি, বাংলার বাইরে চতুর্বেদী বা চৌবে। পঞ্চমজন হচ্ছে শ্রী ছদ্ম মিশ্র। গোত্র হচ্ছে বাৎস। প্রেজেন্ট সারনেম কি? পান্ডে বা মিশ্র। এই যে এদের সঙ্গে এবার 5 জন ক্ষত্রিয় আসছে, সবাই কিন্তু স্কলার্স। কারা কারা আসছেন? শ্রী কালিদাস বেদগর্ভর সঙ্গে আসছেন। গোত্র কি? বিশ্বামিত্র। প্রেজেন্ট সারনেম কি? মিত্র। এরপর আসছে কে? শ্রী বিরাট বা দশরথী, দুটো নাম পাওয়া যায়। গোত্র কি? কাশ্যপ। প্রেজেন্ট সারনেম গুহ। তারপর আসছে শ্রী দশরথ। গোত্র কি? গৌতম। প্রেজেন্ট সারনেম অফ ডিসেন্ডেন্স বোস বা বাসু। শ্রী মকরন্দ। গোত্র কি? সৌকাল্লিন। প্রেজেন্ট সারনেম ঘোষ। শ্রী পুরুষোত্তম। গোত্র কি? মৌদগল্য। প্রেজেন্ট সারনেম দত্ত। তাহলে দত্ত, ঘোষ, বসু, গুহ, মিত্র, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায় সবাই। তার মানে তুমি কি বলছো যে আমরা যারা এখানে আছি তাহলে আমরা সবাই মাইগ্রেটেড হয়ে এসেছি কানাউজ থেকে? একদমই তাই, একদমই তাই। সে কি? এবং এই আদিসুর যখন নিয়ে এলেন এই 10 জনকে, পুত্রষ্টি যজ্ঞটা হলো খুব ভালোভাবে, এবং তিনি এদের বললেন যে আপনারা যদি বঙ্গদেশে থেকে যান খুব ভালো হয়, এখানে আমি চাইছি রিভাইভ করতে। ওরা বললো আমরা তো কাজ ছেড়ে এসেছি। বেদগর্ভ তখন হচ্ছে সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিত, এবং উনি 1026-এ সুলতান মাহমুদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। তো এরকম সব বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন। তো তারা থাকবেন কি করে? বা সবাইকার তাদের 20-25টা 30টা করে ছেলেপিলে থাকতো তখন, খুব স্বাভাবিক ঘটনা। তো তাদের কোনো কোনো বংশধরেরা, কোনো কোনো ছেলেরা এই বঙ্গদেশে থেকে গেল, এবং তাদের এই আদিসুর বিভিন্ন জায়গাতে তাদের গ্রাম জমি জমা দিলেন, তারাই থেকে গেলেন। এবং আজকে রাঢ় ভূমিতে এই যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমাদের পূর্বপুরুষ এই 10 জনের মধ্যে থেকেই আমরা খুঁজে পাবো। তাহলে তুমি এটা বলছো 10th সেঞ্চুরির কথা? একদম। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 10th সেঞ্চুরির আগে এখানে কারা বসবাস করত, এবং যারা বসবাস করত তাদের ভাষাটা কী ছিল? অর্থাৎ তারা কি সবাই এই আমাদের মধ্যে বাংলা ভাষাতে কথা বলতো? ভাষাতে আমি একটু পরে আসছি, আগে কারা ছিল আগে সেইটা বলি আমি। অ্যানথ্রোপোলজিস্টরা বলছেন যে 20,000 বছর আগে এখানে প্রোটো অস্ট্রোলয়েডস আর প্রোটো মঙ্গোলয়েডস, যদিও প্রোটো মঙ্গোলয়েডস নিয়ে এখন অনেক বিতর্ক রয়েছে, তারা নাকি এখানেতে থাকতো। পরবর্তী সময় অস্ট্রো এশিয়াটিক্স তারা এখানেতে এসে বসবাস করছে, এবং তাদের আজকের যারা উত্তর পুরুষ তারাই হচ্ছে কোল, ভিল, সাঁওতাল, শবর, পুলিন্দা, এরা। তার মানে দ্য নেটিভস অফ দ্য ল্যান্ড, বুঝতে পেরেছি, যারা আজও রয়েছে। আর দেখা যাচ্ছে যে টিবেত ওই জায়গা থেকে, বার্মা থেকে, এবং দ্রাভিডিয়ান সাউথ থেকে কিছু কিছু মানুষ এসে এখানেতে বসবাস করছেন। তো এই পিরিয়ডগুলো হচ্ছে মৌরিয়ান পিরিয়ড, পরবর্তী সময় আসছে, তারপরেতে কুষাণ পিরিয়ড, গুপ্তা পিরিয়ড, এইভাবেতে যাচ্ছি।
আমরা এই করতে করতে আমরা আরেকটু পিছিয়ে যাই, আমরা চলে যাই 7th সেঞ্চুরিতে। শশাঙ্কর সময় আমাদের মধ্যে একটা ভীষণ আমরা ভাবি যে রাজা শশাঙ্ক আমাদের বাংলার রাজা, সেই থেকে আমাদের বাঙালির জয়যাত্রা শুরু হচ্ছে, যিনি হর্ষবর্ধন বলেছিলেন আমি কোনোদিন চুল কাটবো না, এইসব ব্যাপার। কিন্তু ওই যে বললাম না, ভাবা প্র্যাকটিস করো, আমরা ভাবি না, আমরা সব ওপর দেখি জিনিসগুলো। শশাঙ্ক নো ডাউট তিনি বাংলার প্রথম পলিটিক্যাল একটা প্যান বঙ্গদেশ করেছিলেন, একটা শক্তিশালী রাজা ছিলেন। কিন্তু আমার প্রশ্নটা যেটা, এই শশাঙ্ক তার এথনিসিটিটা কি? তার এথনিসিটিটা নিয়ে আমরা কিন্তু ভাবিনি কোনো দিন। আমরা শশাঙ্ক বাংলা রাজা, এর বেশি আমরা কোনোদিন কথা বলিনি। শশাঙ্কর নাম হচ্ছে শশাঙ্ক দেবা, তার আসল নাম হচ্ছে নরেন্দ্র গুপ্তা। তিনি হচ্ছেন লেটার গুপ্তা ডাইনাস্টির মানুষ, একদম ভীষণভাবে বিহারের মানুষ, মগধের মানুষ। এরপর দেখুন পাল বংশ তৈরি করছে। এটা আমাদের সনাতন রুদ্রপালের বংশ নয়। পাল বংশ বললে আমরা তো ওই মাথার মধ্যে এইগুলো ঘোরে, আজকের সারনেমগুলো ঘোরে। গোপালা কে ছিলেন? 750 থেকে 768 CE, দ্য ফাউন্ডার অফ দ্য পালা ডাইনাস্টি। এটা 8th সেঞ্চুরিতে যাচ্ছে। আমরা এখন 8th সেঞ্চুরি, আমি পরপর সেঞ্চুরিগুলো ধরে আমি ক্রোনোলজিক্যালি এগোতে চেষ্টা করছি। ইনি হচ্ছেন বিহারের, যদি আমরা ক্লাস ডিভিশন দেখি, শূদ্র, বিহারের শূদ্র, তিনি হচ্ছেন গোপালা। এরপর তো 10th সেঞ্চুরিতে ওই 5 জন ব্রাহ্মণ 5 জন ক্ষত্রিয় আসছে এবং তারা রাঢ় ভূমিতে বসবাস করছে, আর বারেন্দ্র ভূমিতে বসবাস করছে তাদের ভাইরা, তাদের ভাইয়ের বংশধররা হচ্ছে বারেন্দ্র ভূমি, উত্তরবঙ্গ, আজকের পূর্ববঙ্গ, সেখানেতে বারেন্দ্র ভূমি, রাঢ় ভূমি, আমরা রাঢ় ভূমিতে রয়েছি। এবার না, এটা অমর্ত্য সেন সুচিত্রা সেনের বংশ নয়, সেন বংশ। আমরা বসি সেন বংশ, বল্লাল সেন, লক্ষণ সেন আমরা ভাবি। তাদের এথনিসিটি কি ভেবেছি আমরা? ভাবিনি আমরা। বল্লাল সেন কর্ণাটকের লোক, কর্ণাটকের ব্রাহ্মণ ছিলেন, উনি অস্ত্র খুব ব্যবহার করতেন, ক্ষত্রিয়তে ট্রান্সফার হয়েছিলেন, এসে বাংলাতে এসে রাজা হয়েছিলেন। বল্লাল সেন ওয়াজ আ কর্ণাটিক পারসন। তাহলে এবার আমাদের ভাবার পালা, আবার ভাবা প্র্যাকটিস করো। বাঙালি কোথায়? আজকে আমি এই প্রশ্নটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আজকে, এবং প্রথমবার আমি করছি। আমি এটা নিয়ে আমি আগে কোনো টক শোতে বা কোনো পডকাস্টে আমি কোথাও বলিনি। এটা আজকের জন্য আমি আজকে এক্সক্লুসিভলি ক্যালকাটা ক্লাবেতে আমি এটা প্রথমবার আমি এটা তুলে ধরছি। বাঙালি কোথায়? হোয়াট ইজ দ্য অরিজিন? তাহলে এবার ভাষা, তুমি বললে বাংলা ভাষা। আচ্ছা, এই যে শশাঙ্ক, গোপালা, আমাদের যারা ওই পূর্বপুরুষ 10 জন ছিলেন, তারা কোন ভাষায় কথা বলতেন? তাদের ভাষাটা কি ছিল? পিওরলি সংস্কৃত। এবং সাধারণ মানুষরা কথা বলছেন ইস্টার্ন মাগাধান প্রাকৃত, যা অপভ্রংশ হয়ে অপহট্ট ভাষাটা হচ্ছে, এবং যার মধ্যে অন্যান্য ভাষার প্রভাবগুলো এসে মিশছে। দেখুন, প্রথম 8 to 12 সেঞ্চুরি চর্যাপদ লেখা হচ্ছে। প্রথম বুদ্ধিস্টরা লিখছে চর্যাপদ। কোন ভাষায়? আমি এই ভাষাটার নাম দিয়েছি হযবরল ভাষা, কারণ এটা হচ্ছে প্রোটো, শুধু বেঙ্গলি নয়, প্রোটো বেঙ্গলি, প্রোটো উড়িয়া, প্রোটো আসামি এবং মৈথিলি। এই 4টে ভাষা এই হযবরল ভাষা থেকে বা এই অবহট্ট ভাষা থেকে তৈরি হয়েছে পরবর্তী সময়। তাহলে চর্যাপদ লেখা হচ্ছে হযবরল ভাষায়। আমাদের সাবর্ণ সংগ্রহশালাতে 400 বছর পুরনো পুঁথি আছে, অনেকগুলো পুঁথি আছে আমার সংগ্রহে। সে ভাষাটা আমি নিজে তো কোনোদিন পড়তে পারিনি সেটা, এবং আমার কাছে যে পুঁথিগুলো আছে আনডেসিফার্ড পুঁথি। আমাদের মধ্যে ডাক্তার দীপক রায়চৌধুরী আছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের
পরিষদের আমাদের সাবর্ণ সংগ্রহশালা, উনি জানেন, দেখেছেন এই পুঁথিগুলো আনডেসিফার পুঁথি, একটা অক্ষর আমরা পড়তে পারবো না, বাট দ্যাট ওয়াজ বেঙ্গলি, ওল্ড বেঙ্গলি যাকে আমরা টার্ম, ওই হযবরল ভাষা। তাহলে বাংলা ভাষা, তাহলে আজকে যে বাংলা ভাষায় আমরা কথা বলছি বা এর আগে সাধু ভাষায়, চৈতন্য কোন ভাষায় কথা বলতো, কোন ভাষায় কথা বলতেন? হাইলি সংস্কৃতাইজড ল্যাঙ্গুয়েজ ছিল সেটা, এবং তার মধ্যে প্রাকৃতের কিছু কিছু ভাষা এসে মিশছে, ওই হযবরল ভাষা। আবার তখনকার মানুষজন সবাই ওই ভাষাতে কথা বলতেন, এবং তারও 200 বছর বাদে আস্তে আস্তে সাধু ভাষাতে সেটা চেঞ্জ হচ্ছে, এবং আর্লি 20th সেঞ্চুরি 19th লাস্টে গিয়ে, সেখানেতে গিয়ে আজকের যে আমাদের চলতি বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় আজকে যে ভাষায় আমরা কথা বলছি, আমরা এক্সপ্রেস করছি, সেই ভাষায় আজকে তৈরি হলো এইভাবে। তাহলে ভাবতে হবে বাঙালি এবং বাংলা ভাষা কোথায়? বাহ, এটা একেবারে অন্যরকম একটা তথ্য দিলে তুমি, একেবারে। আচ্ছা, তাহলে আমাদের এই যে বাঙালিয়ানা, বাঙালি, আমরা বাঙালি বলে আমাদের খুব একটা গর্ব, অমুক তমুক ইত্যাদি, তো তাহলে আমাদের এই বাঙালিয়ানার অস্তিত্বটা কি বা কোথায়, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছি। দেখো, আমরা একটা দোকানে গেলাম, সেখান থেকে আমরা গোবিন্দভোগ চাল কিনে আনলাম। আর একটা দোকানে গেলাম, সেখান থেকে আমরা সেটার ওই গোবিন্দভোগ চালটা কোনো একটা জায়গায় তৈরি হয়েছে, অন্য একটা জায়গায় তৈরি হয়েছে। আমরা গেলাম, দুধ নিলাম, আমরা কাজু কিশমিশ নিলাম, এলাচ নিলাম। এবার এই সবগুলো উপকরণগুলো যখন এক জায়গায় এলো, তখন আমরা মায়ের ভোগের পরমান্ন বা পায়েসটা রান্না করলাম। এই পরমান্ন বা পায়েসটাই হচ্ছে আমার গর্বের বাঙালিয়ানা, বাঙালি সত্তা। এই পরমান্নটা, যেখানের বিভিন্ন উপাদান এসে মিশেছে, এবং সেই পরমান্নটা আমরা মাকে ভোগ হিসেবে দিচ্ছি, সেটার থেকে ওপরে তো আর কিছু হয় না। সেটাই হচ্ছে আমার বাঙালিয়ানা, বাঙালি সত্তা, বাঙালি ঐতিহ্য, বাঙালি কালচার। এইভাবে বাঙালি কালচার তৈরি হয়েছে, সংমিশ্রণ। একদমই তাই, ঠিক একটা হেটারোজেনাস, এটা তো হোমোজিনিয়াস নয়। ঠিক যেভাবে আমেরিকাতে কালচারটা তৈরি হয়েছে, আজকে আমরা থ্যাঙ্কসগিভিং ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো কোথাকার? এগুলো তো আমেরিকান কালচার, এটা তো ইউরোপেতে ছিল না কোনো দিন। যখন সারা পৃথিবীর মানুষ গিয়ে যখন আমেরিকাতে বসবাস করছে, তারা ঠিক করলো আমরা একটা আলাদা নিজস্ব একটা কালচার তৈরি করব। সেই কালচারেরই অঙ্গ আজকে। ঠিক সেইভাবে আমি যদি কম্পেয়ার করি, তাহলে আমেরিকাতে যা ঘটেছে আমাদের বাংলাতেও কিন্তু তাই ঘটেছে, একদম বিবর্তনের মধ্যে দিয়ে এবং নানা কিছুর মধ্যে দিয়ে একদম এটা এসছে, একদম। আচ্ছা, এটা তো একটা মানে অদ্ভুত, আমাদের মনে হয় এটা নতুন করে একটা জানার তুমি রাস্তা দেখালে। তো এবার আমার মনে হয় যে অনেকেরই একটা প্রশ্ন আছে আমার মতো, যে আমাদের এই যে সিটি অফ জয়, আমাদের প্রাণের শহর কলকাতা, তো কলকাতা মোটামুটি আনুমানিক কত পুরনো, এটা নিয়ে যদি তুমি আমাদের কোনো আলোকপাত করো। দেখো, স্ক্রিনেতে আমরা দেখতে পাচ্ছি, হাফ ট্রুথ ইজ ডেঞ্জারাস দ্যান আ লাই। দ্য ট্রুথ হচ্ছে 360 ডিগ্রি, আর সেটাকে দেখো, ডান দিকে দেখো, হিস্ট্রি বিফোর আওয়ার আইজ, আমাদের চোখের সামনে আমাদের জানানো হয়, শেখানো হয় অর্ধ সত্য, আর বাকি সত্যটা কিন্তু আমাদের চোখের সামনে থেকে লুকিয়ে রাখা হয়। তাহলে যখন আমরা অর্ধ সত্য জানাচ্ছি, অর্ধ সত্য মিথ্যের থেকেও ডেঞ্জারাস অবশ্যই। আমি যেমন বলি যে, আমি যদি কারোর বাড়িতে ঢুকি, আমি বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকি। কেন না, আমাদের বাড়িতে যখন অতিথিরা আসে, আমরা কি করি, আমাদের সামনে ড্রয়িং রুম একটু সুন্দর ফ্লাওয়ার ভাস টাস দিয়ে সাজাই, যেখানেতে খাওয়া দাওয়া হবে, ডাইনিং রুমটা সাজাই, বেডরুমটাকে সাজাই, আর বাড়ির যত ভাঙাচোরা জিনিসগুলো আমরা বারান্দার পেছন দিকে কোটিয়ারেতে রেখে দিয়ে আসি। তাহলে সেটাও কিন্তু সেই বাড়ির যেমন একটা সুন্দর ফ্লাওয়ার ভাস, সেই বাড়ির অংশ, ঠিক তেমনভাবে ওই ভাঙা চেয়ারটাও কিন্তু বাড়ির অংশ। সেই ভাঙা চেয়ারটা কিন্তু ওই গেস্টকে দেখানো হচ্ছে না, তার থেকে লুকিয়ে রাখা হচ্ছে। কিন্তু
আমরা যখন ইতিহাসকে চর্চা করব, ইতিহাসকে নিয়ে ভাববো, তখন আমাকে ওই ভাঙা চেয়ারটার কথাও ভাবতে হবে। তাই জন্যে আমি মানুষের বাড়িতে ঢুকলে বাড়ির পেছনটা দিয়ে ঢুকতে চেষ্টা করি, আগে ভাঙাচোরা খারাপ জিনিসগুলো দেখি, তারপর ভালো জিনিসটা দেখব। আর আরেকটা কথা আমি বলতে চাই এখানেতে, আমরা ইতিহাস চর্চাটা না আমরা খুব বায়াসডভাবে করি, আমরা প্রত্যেকে, ঠিক আছে, আমিও হয়তো করেছি একটা সময়, কিন্তু এখন যখন এত ছাত্রছাত্রীদের বোঝাই ইন্টার্নশিপ প্রোগ্রামে, এখন আমি দেখি যদি আমি ইতিহাস যদি সত্যি করে চর্চা করতে চাই, তাহলে ফার্স্ট ভুলে যেতে হবে আমি কোন ধর্মের মানুষ, আমার কোনো ধর্ম নেই। সেকেন্ড হচ্ছে আমার কোনো কল্পনা শক্তি নেই, নিউট্রাল, একদম আমি কিছু ভেবে নেব না, এবং আমার কোনো ইমোশনস থাকবে না কারোর প্রতি। আমি নিরপেক্ষভাবে আমার ব্রেনটাকে টোটালি ব্লান্ট করে দিয়ে আমি একটা মানুষকে, যে কোনো রাজা হোক, যে কোনো ঘটনা হোক, তাকে আমি বিচার করব, এবং তার ভালো দিক খারাপ দিক সবটা নিয়ে বিচার করব। আমরা বলতে পারি এখানেতে যে আমরা সবাই ভালো, আমাদের কোনো সিক্রেটস নেই, আমরা কোনো খারাপ কাজ করিনি, আমরা কোনো করাপশনের সঙ্গে কোনো দিন যোগাযোগ ছিল না, আমরা কোনো দিন কোনো মিথ্যে কথা বলিনি, হতে পারে কখনো, তাহলে আমি মনে করি সে মানুষ নয়। তাহলে ইতিহাস চর্চাটা আমাদের ওইভাবে করতে হবে, যেখানেতে আমরা পুরো সত্যটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে আসতে পারবো। এবার ইতিহাসেতে সাধারণভাবে এখানে হেরিটেজ নিয়ে আমার অত্যন্ত প্রিয় মানুষ কিঞ্জলবাবু রয়েছেন, মানস সিনহা রয়েছেন। আমরা জানি যে সাধারণভাবে আমরা ইতিহাস বলতে বইতে ওই যে সেই শেখানো হয় না, আর্কিওলজিক্যাল সোর্সেস, লিটারারি সোর্সেস, কিন্তু যে থার্ড সোর্সটা যেটা নিয়ে আমরা ভাবি না, সেটা হলো ওরাল সোর্সেস। সবসময় যে ডকুমেন্টেড হিস্ট্রি থাকবে সেটা হতে পারে না। সেখানেতে যে ফোক টেলসগুলো রয়েছে, মানুষের যে, ধরুন আমার বাড়িতে কোনো একটা ঘটনা আজ থেকে 200 বছর আগে ঘটেছে, সেই কথাটা একজন থার্ড পারসন সেই ইতিহাসটা কি লিখতে পারবে না। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা তার বাবার কাছ থেকে শুনেছি, এটা জেনারেশন ওয়াইজ শ্রুতি হিসেবে আসে। আর যদি সেটাকে বলা হয় যে শ্রুতির কোনো ভ্যালু নেই, তাহলে আমি বলবো যে বেদাসেরও কোনো ভ্যালু নেই, কারণ যে বেদাস পুরাণাস সেগুলো তো সব শ্রুতি ছিল, বহু বহু বছর বাদে সেগুলো লিপিবদ্ধ হয়েছে এবং তার মধ্যে রং চড়েছে। তাহলে যদি বেদাকে মানতে হয়, তাহলে সমস্ত ওরাল হিস্ট্রিকে মানতে হবে আমি মনে করি, এবং প্রতিটা ফ্যামিলির ওরাল হিস্ট্রি রয়েছে, এবং সেইখানেতে আমি মনে করি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমাদের নিজস্ব যে ইতিহাস, এই যে হু আর উই, আমরা কারা, সেইটা আপনি আপনার পারিবারিক ইতিহাসটাকে লিপিবদ্ধ করে যান আগামী প্রজন্মের কাছে। আপনার বাড়িতে কেন একটা জিনিওলজি নেই, আপনার বাড়িতে কেন আপনার আগামী প্রজন্মকে আপনার পূর্বপুরুষ কি কর্মকাণ্ড করেছিলেন, তাদের যে মহান কাজগুলো যেটা আমাদের এই সমাজ ব্যবস্থাকে তৈরি করেছে তিলে তিলে, কেন সেই কথা লিপিবদ্ধ থাকবে না, বা আগামী প্রজন্মকে আপনি ওরালি বলে যান। এই যে তথ্যটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে নিয়ে যাওয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিন্তু আমরা করছি না, রক্ষা করছি না। এবং আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলতে গেলে জোর করে বলি, তুমি আমাকে তোমার বাড়ির জিনিওলজি করে তোমাকে দেখাতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট। তো আমি চাই সেটা হচ্ছে প্রতিটা মানুষ, প্রতিটা পরিবারের একটা সুন্দর গল্প রয়েছে বলবার জন্য, মানুষকে জানাবার জন্য। আসুন না আমরা সবাই মিলে সেই গল্পটাকে আমরা আরও 10 জনের মধ্যে প্রচার করি। আমাদের পূর্বপুরুষদের যে কর্মকাণ্ড ছিল, প্রত্যেকের পূর্বপুরুষের ভীষণভাবে কিছু না কিছু কর্মকাণ্ড ছিল, আমরা কেন সেটা আগামী প্রজন্মের কাছে তুলে ধরবো না, কেন সেটাকে হারিয়ে যেতে দেব? এটা একটু ভাবুন, আবার ভাবা প্র্যাকটিস করুন। এবার এই যে কলকাতা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, আপনারা কি জানেন যে একসময় বলা হতো অঙ্গ বঙ্গ কলিঙ্গ। অঙ্গ হচ্ছে মগধ বিহার, কলিঙ্গ তো উড়িষ্যা আর বঙ্গদেশ। তো এটা কোন সময় বলা হচ্ছে? আজ থেকে হাজার হাজার বছর আগে। এবং এই অঞ্চলের কথা, একদম দক্ষিণবঙ্গের কথা আমি বলছি, সেইখানকার কথা রামায়ণে রয়েছে।
এবং রামায়ণে এটা নাকি দশরথের অধীনে ছিল এই জায়গা। যাই হোক, সেটা মিথোলজি হোয়াট এভার, কিন্তু সেটা রামায়ণে কোথাও না কোথাও লেখা রয়েছে। এরপর আসি মহাভারতে। মহাভারতে দেখা যাচ্ছে যে এইখানকার তিনজন রাজার নাম পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ভগদত্ত, একটা সমুদ্রসেনা, একটা চন্দ্রসেনা। এবং কুরুক্ষেত্র যুদ্ধর 12তম দিনে তারা বিশাল সৈন্যবাহিনী হাতি ফাতি নিয়ে, এবং সেটা কোনো প্রসপারাস কিংডম ছাড়া সেটা হতে পারে না, ভীষণ একটা সৈন্য সামন্ত নিয়ে তারা ঘটোৎকচ এবং ভীমের সঙ্গে লড়াই করছে এবং তারা মৃত্যুবরণ করছে কুরুক্ষেত্র যুদ্ধর 12তম দিনে। এবার তারপরেতে বুদ্ধিস্ট স্ক্রিপ্ট সাময়ুক্তা নিকাই, সেখানে এই অঞ্চলের কথা বলা রয়েছে। টলেমি জিওগ্রাফিয়া, বিখ্যাত বই, আপনারা নাম শুনেছেন হয়তো। সেখানেতে উনি কিন্তু ভারতবর্ষে আসেননি, কিন্তু উনি সারা ভারতবর্ষে আসেনি এবং পুরো পৃথিবীর ম্যাপ তৈরি করেছেন উনি। এক্স্যাক্টলি, এটা কিভাবে সম্ভব? কার্টোগ্রাফার, তাদের কি পরিমাণের তাদের চিন্তাধারা কাজ ছিল। এবং সেখানেতে গাঙ্গে বলে একটা পোর্টকে উনি দেখিয়েছেন, যে পোর্টেতে রোমান সাম্রাজ্য, বোথ ওয়েস্ট এবং ইস্টার্ন রোমান সাম্রাজ্য থেকে শয়ে শয়ে জাহাজ আসছে। কবে? আজ থেকে 2000 বছর আগে। এই গাঙ্গে পোর্ট যেটা, সেটাকে ইতিহাসবিদ পরাশর দাশগুপ্ত উনি বলছেন যে চন্দ্রকেতুগড়ের আশেপাশে কোনো একটা সেই স্থান। এবার দেখুন কালিদাসের রঘুবংশম, দান্দিনীর দশকুমার চরিত্রম, লক্ষণ সেনাধৈর পাবানাদূতাম, পর পর এই বইগুলো, গ্রন্থগুলো লেখা হচ্ছে। প্রতিটা জায়গায় এই বঙ্গ এবং সেখানে কত ভালো, কত বড় সিভিলাইজেশন রয়েছে তার কথা আসছে। তাহলে কবে? 2000-2500 বছর আগে থেকে। এবার তাহলে তুমি যে পোর্টের কথা বলছো, তাহলে পোর্ট মানে সেখানে ব্যবসা বাণিজ্য হতো? অবশ্যই, যে রোমান জাহাজরা আসছে কোথা থেকে আসছে? তাহলে শয়ে শয়ে রোমান জাহাজ আসছে তখন। তো সেটা তো কোনো ভারতীয় মানুষ বলছে না, গ্রিসেতে বসে টলেমি বলছেন। এটা তো কোনো আমাদের সূত্র নয় যে আমরা এখানেতে বাড়িয়ে এক্সাগারেট করে আমরা বলছি। এবার আসি, দেখুন লিটারারি সোর্সের একটা উদাহরণ দিলাম। এবার আসি কলকাতা আর্কিওলজিক্যাল সোর্স। চন্দ্রকেতুগড়, ক্লাইভ হাউস দমদম। ক্লাইভ হাউস দমদম যেটা, সেটা আমাদের এক সময়, আমাদের যখন রাজধানী ছিল ওটা 1650 থেকে 1716, তখন ওটা আমাদের কাছারি বাড়ি ছিল। পরবর্তী সময়ে রবার্ট ক্লাইভ ওই বাড়িটাতে এসে পছন্দ হয়, থাকতে শুরু করেন। তো সেখানেতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য চালিয়েছে এবং সেখান থেকে যে সিলসগুলো পাওয়া গেছে চন্দ্রকেতুগড়ের, মাদার গডেস স্ট্যাচু, এই সমস্তগুলো পাওয়া গেছে। এগুলো সব হচ্ছে সুঙ্গা পিরিয়ডের, অর্থাৎ কোন সুঙ্গা? পুষ্যামিত্র সুঙ্গা, যে অশোকের নাতি বৃহদ্রথকে হত্যা করে প্রথম ব্রাহ্মণ ডাইনাস্টি ভারতের মাটিতে করেছিলেন। কখন? 2nd সেঞ্চুরি BCE। দেখুন, তাহলে এরপর ক্লাইভ হাউসে ওরকম অনেক কিছু পাওয়া গেল। এবং হার্ট অফ কলকাতা, বেথুন কলেজের নতুন বিল্ডিং তৈরি হওয়ার সময় খনন কার্য থেকে অনেক কিছু উঠে এলো। এবং এই যে খনন কার্যগুলো হলো ঋতুপর্ণা দিয়ে, এখানেতে 7টা স্তর পাওয়া গেছে, তার মানে 7বার গড়া হয়েছে। এবং তলা থেকে 3টে কঙ্কাল পাওয়া গেছে। সে কি? ঠিক আছে, এইগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বের করেছে, এগুলো তো একদম অফিসিয়াল রিপোর্ট এগুলো। তাহলে দেখো, আমি যে কলকাতা 2000 বছর পুরনো, 2500 বছর পুরনো সব জায়গায় বলি, বোথ লিটারারি সোর্সেস এবং আর্কিওলজিক্যাল সোর্স এক জায়গায় এসে টাইম পিরিয়ড মিশে গেল, কিন্তু মিলে যাচ্ছে। এবার সেকেন্ড লিটারারি সোর্সে আমি আসছি। মনসা মঙ্গল কবে লেখা হলো? বিপ্রদাস পিপলাই লিখলেন 1495। সেখানে কিন্তু কলিকাতা নামটা আমরা পেলাম। সেটা হজবরল ভাষাতেই লেখা হয়ে থাকুক, পরবর্তী সময়ে সেটা আরও পরবর্তী বাংলাতে হয়েছে। তারপর 1596 আবুল ফজলের আইনি আকবরী, এবং সেখানেতে এই অঞ্চল থেকে কত রেভিনিউ আকবরের ট্রেজারিতে জমা পড়ছে
তার পুরো পূর্ণাঙ্গ হিসেব রয়েছে। তাহলে যদি একটা জায়গায় সুসংগঠিত সুসজ্জিত যদি একটা সমাজ ব্যবস্থা, সোশিও ইকোনমিক কালচার যদি না থাকে, ব্যবসা বাণিজ্য যদি না হয়, তাহলে সেখান থেকে ওই অত রেভিনিউ আসা সম্ভব ছিল না। তাহলে 1596-এ এই অঞ্চল থেকে অত রেভিনিউ জমা পড়ছে আকবরের এতে, ট্রেজারিতে। 3রা জানুয়ারি 1510 গুরু নানক তখন শক্তিপীঠ দর্শনেতে বেরিয়েছেন। তিনি এলেন এই কলকাতায়, এবং এটা সতপাল সিং এর লেখা, ওনার বায়োগ্রাফিতে পরিষ্কার কলকাতা কথাটা লেখা রয়েছে, বড়বাজারের কোথাও বোধহয়। এবং যে জায়গায় উনি 7 দিন ছিলেন সেটা পরবর্তী সময় 1666 সালে গুরু তেগ বাহাদুর ওনার স্মৃতিতে তৈরি করে দেন, আজকে যেটা বড়বাজারের বড়া শিখ সঙ্গত গুরুদ্বারা। তাহলে কবে থেকে এটার উল্লেখ থাকছে? আমি সেইগুলোই পরপর আমি জানাতে চেষ্টা করছি। এরপর 1660 সালে ডাচ ট্রাভেলার ভ্যান্ডেন ব্রুক কলকাতার ম্যাপ তৈরি করলেন, এবং এই ম্যাপ সার্ভেয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত ম্যাপ, প্রথম কলকাতার ম্যাপ। তাহলে বুঝতে পারছো, 1660 এর মধ্যে 1608 সালে ঘটেছে সেই ঘটনা যেখানেতে মানসিংহ এবং জাহাঙ্গীরের কাছ থেকে আমার পরিবারের 22তম পুরুষ আমি এটাই আসতে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় পেলেন দক্ষিণবঙ্গের 8খানা পরগনার নিষ্কর জায়গির গুরুদক্ষিণা হিসেবে। জায়গাটা কোথা থেকে কোথায়? হালি শহর থেকে ডায়মন্ড হারবার, ওই যে লক্ষ্মীকান্তপুর, এই লক্ষ্মীকান্তের নামে লক্ষ্মীকান্তপুর। গঙ্গোপাধ্যায় ছিলাম আমরা, সাবর্ণ গোত্রীয় বেদগর্ভের বংশধর। উনি পেলেন রায় ও চৌধুরী উপাধি। তো সেই থেকে আমাদের পরিবার হয়ে উঠল সাবর্ণ গোত্রীয় রায়চৌধুরী উপাধিধারী। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে সাবর্ণ রায়চৌধুরী কোনো ব্যক্তি। বহু মানুষ সাবর্ণ সংগ্রহে এসে বলেন, আপনারা মিউজিয়াম করেছেন আর সাবর্ণ বাবুর একটা ছবি রাখতে পারেননি। সাবর্ণ কোনো বাবু নয়, সাবর্ণ গোত্র থেকে আমাদের পরিবারের নাম হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি। এবং ওই যে লক্ষ্মীকান্তের যে পুরো নামটা হলো সেই নামটা আজও আমি ক্যারি করছি, যেটা তুমি প্রথমে বলেছিলে। তাহলে আমার পুরো নাম রায় দেবর্ষী গঙ্গোপাধ্যায় মজুমদার চৌধুরী। মজুমদারও তোমাদের উপাধি? একদম, রেভিনিউ কালেক্টর যখন ছিল তখন মজুমদারও তো পেয়েছি আমরা। বাবা। এবং মুঘলদের সঙ্গে তোমার এখনো, মানে আমি এটাতেও আমি আসতে চাইছিলাম, আমি শুনলাম জাহাঙ্গীরের সময় তোমাদের বংশের যিনি ছিলেন পঞ্চানন গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে একটা যোগাযোগ ছিল। হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড ছিলেন পঞ্চানন গঙ্গোপাধ্যায় 1536 সাল, এবং হুমায়ুনের বেস্ট ফ্রেন্ড এবং ওয়ার স্ট্র্যাটেজিস্ট। একটা সুন্নি পরিবারের সঙ্গে একটা ব্রাহ্মণ পরিবারের বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব আজও একইভাবে 500 বছর বাদে চলছে। মানে তোমার সঙ্গে এখনো আছে মোগলদের যোগাযোগ? একদম। বাবরের 27তম নাতি বাহাদুর শাহ জাফরের মেজ ছেলে রুকুদ্দিন হোসেনের বংশধর মুমতাজ হোসেন চৌধুরী হচ্ছে আমার ঘনিষ্ঠতম বন্ধু, এবং আমাদের সব অনুষ্ঠানে মুঘলরা উপস্থিত থাকে। এবং 2019 এবং 2022 সালে আমরা 1856-এ লাস্ট হয়েছিল দিওয়ানে আম দরবার রেড ফোর্টেতে, ওইটা আমরা রিক্রিয়েট করলাম কিন্তু সাবর্ণ সংগ্রহশালাতে। এবং সাধারণ মানুষের সঙ্গে মুঘলদের একটা আদান প্রদান, যে মানে এখনো তোমাদের সঙ্গে অন রেগুলার বেসিস যোগাযোগ আছে? একদম রেগুলার, দুদিন আগেই কথা বললাম। এটা তো সত্যি ইতিহাস। এবং এটা একটা অনন্য ঘটনা যে আজও 500 বছর ধরে সেই লিগ্যাসিটা চলে আসছে। এবং আর একটা মজার ব্যাপার, আকবর তো হিন্দু রমণীকে বিয়ে করেছিলেন জানো, সেই থেকে তার ট্র্যাডিশন শুরু হচ্ছে। এই মুমতাজও একদম ব্রাহ্মণ কন্যা মৈত্রী চক্রবর্তীকে বিয়ে করেছে, এবং আজও সেটা ওই একই লেগাসি চলছে। এবং তাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো বিবাদের কোনো জায়গাই নেই, এবং যে যার মতো ধর্ম যে যার মতন রয়েছে, কোনো অসুবিধে নেই। মানে আমাদের ইতিহাসটা না, মানে আমরা যদি ওই যে ডিপে ঢুকি, আমরা যদি ভেতরেতে ঢুকি না, আমরা এমন কিছু তথ্য, এমন কিছু আমরা উপলব্ধি করতে পারবো না, যেটা সাধারণভাবে আমরা ওই ইতিহাস ওই কে কি বললো, হোয়াটসঅ্যাপেতে কি মেসেজ এলো, কি টিভিতে একটা হলো অনুষ্ঠান, কি সিরিয়ালেতে রানী ভবানী কি বললো সিরাজের এগেনস্ট, এই সবগুলো না গল্প কথা সব, জানো তো। তার মানে আমাদের যেগুলো শেখানো হয়েছে
বা বলা হয়েছে সেগুলো তার মানে আমি দেখছি সবই ভুল। আমি আমি এটা আমি আমার অডিয়েন্সের সামনে ছেড়ে দেব, এটা আমি সবাইকে সব অনুষ্ঠানেই বলি, প্লিজ ডোন্ট বিলিভ মি। আমি যা বলছি দয়া করে আমার কথাগুলো বিশ্বাস করবেন না আপনারা, প্লিজ। আপনারা একটা অনুষ্ঠানে এসেছেন, আমি কিছু কথা বলছি, আপনারা শুনছেন, আমি শুধু কিছু তথ্য বা কিছু অজানা কিছু গল্প আপনাদের সামনে আমি তুলে ধরছি, প্লিজ ডোন্ট বিলিভ মি। আপনারা নিজেরা ইতিহাসের বিচারক হয়ে আপনারা ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। দয়া করে আমার কথার ওপর যাবেন না একদম। আমি সব জায়গায় এটা বলি, আমি সবাইকে এটা বলি, আপনি নিজে ইতিহাসের বিচারক হয়ে আপনি শুয়ে ভাবুন। আমি শুধু কিছু অজানা তথ্য হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেটা সাধারণভাবে আপনারা বইতে পান না বা সাধারণভাবে আমরা চর্চাটা করি না। কিন্তু তুমি একটু আগে একটা জিনিস দেখালে, একটা ইংরেজি শব্দ বিলিভ। বিলিভ মানে কি? বিশ্বাস। তুমি বললে সেটা আর্ধেকটা বিশ্বাস, আর্ধেকটা অবিশ্বাস। স্পেলিংটা কি? আমি মাঝখানে কি আছে? রাইট, NIE। রাইট। প্রতিটা বিশ্বাসের মধ্যে একটা মিথ্যা লুকিয়ে থাকতে পারে, একটা অবিশ্বাস তৈরি হতে পারে। আমাদের ওই জায়গাটা খুঁজে বের করতে হবে। আমরা একটা বই পড়লাম, ইতিহাসের বই, একজন লেখক লিখেছে, সে তো তার মতন করে বইটা লিখেছে, আমরা কেন সেটা বিশ্বাস করব? আমরা তার থেকে তথ্যটা নেব, আরও 10টা বই পড়ে আমরা তথ্যটাকে তারপর আমি নিজের মাথার মধ্যে আমি বিশ্লেষণ করব, আচ্ছা এই ঘটনা সেই সময় ঘটতে পারে। দেখো, আমরা আমাদের একটা খুব সাধারণ ব্যাপার হচ্ছে কি বলতো, আমরা অমুক রাজা ভালো কাজ করেছে, অমুক রাজা খারাপ কাজ করেছে, আমরা এইভাবে ভালো খারাপ একটা আমরা বসিয়ে দিই একটা নামের পাশে। হু আর উই টু গিভ দেম? একদম। তিনি যখন রাজা ছিলেন, আমি যদি সেই জায়গায় থাকতাম, আমার কি আর কোনো অপশনস থাকতো আর অন্য কিছু করবার জন্যে? না, আমি তো ভাবছি না। তুমি কি জানো এটা? এটা আমি হয়তো বলতাম না, আমার এর মধ্যে ছিল না, আমি কথার এতে বলছি, যেহেতু সময় আছে আমি একটুখানি আর একটু ডেপথে যাচ্ছি। আমি দেখো, তুমি শুনেছ কোনো রাজা তার রানীর সঙ্গে রাত্রিরেতে ঘরেতে শুতো? পাবে না, পাবে না। রাজা একলা ঘরে শুতো, বাইরে থাকতো, রানীরা আলাদা আলাদা প্রাসাদে থাকতো, রাজার যখন ইচ্ছে সে রানীর কাছে যেত। কেন? কেন? ওই ক্রাউনটা হচ্ছে না কাঁটার মুকুট, এবং একজন রাজাকে হত্যা করার সব থেকে বড় সুযোগ পায় তার রানী। তাই রানীকে পাশে নিয়ে রাজা কোনোদিন রাত্রিতে ঘুমোতো না। মানে সেটাও হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের। একদম। ক্যাথারিন দ্য গ্রেট, রাশিয়াতে তো তাই ঘটেছে, তো বরকে তো রাত্রিবেলা হত্যা করে দিল। এই ঘটনা তো পৃথিবীতে ঘটেছে, ঘটেনি তো তা নয়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তাই রাজারা রানীর কাছে যেত, অনেক রানী থাকতো, আলাদা আলাদা প্রাসাদ, তাদের কাছে যেত তার সময় মতন। রাত্রে কিন্তু পাশে নিয়ে কাউকে শুতো না যখন ঘুমোচ্ছে সে। তাহলে একজন রাজার কতখানি ধরো একজন আমার এগেনস্টে যুদ্ধ করতে আসছে, তুমি একজন রাজা, তো যুদ্ধ করতে আসছে, তুমি একটা ধর্মের, যারা যুদ্ধ করতে আসছে আর এক ধর্মের আমি ধরে নিলাম, ঠিক আছে? তুমি কি করবে? আই এম আস্কিং ইউ দিস কোয়েশ্চেন, তুমি কি করবে? কি করবে বলো? না না, তোমার শত্রুপক্ষ তোমাকে যুদ্ধ করতে আসছে, তোমাকে মারতে আসছে, তুমি কি করবে? প্রতিরোধ করব। তো প্রতিরোধ করবে, যুদ্ধ করবে, একদম, শত্রুকে হত্যা করবে। তাহলে ঔরঙ্গজেব যখন গুরু তেগ বাহাদুরকে হত্যা করলো, তার মধ্যে অপরাধটা কোথায়? গুরু তেগ বাহাদুর তো ঔরঙ্গজেবকে মারতে আসছিল, খালসাপন তৈরি করেছিল কি করতে? কেন গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছে ঔরঙ্গজেব? ভীষণ দোষের ব্যাপার। আমি থাকলে কি করতাম? রসগোল্লা খাওয়াতাম। গুরু তেগ বাহাদুর আসছে, আসুন আপনি আমাকে হত্যা করুন, আমি আপনাকে রসগোল্লা খাওয়াচ্ছি। এটা তো হতে পারে না, হতে পারে না। ইতিহাসটাকে ধর্ম দিয়ে যখনই আমি বিশ্লেষণ করব না, আমি ভুল পথে যাব। আমি এবার উল্টো কথাটা বলি। শিবাজি এখন ভীষণ একটা হিন্দুত্বের একটা, শিবাজি কেন তাহলে বাংলা আক্রমণ করেছিলেন? বাংলাতে তো হিন্দুরা। কেন রানী ভবানীকে শিবাজির সঙ্গে যুদ্ধ করে মানুষকে বাঁচাতে হয়েছিল? হিন্দু ভার্সেস হিন্দু। কেন শিবাজি কর্ণাটকের অতগুলো মন্দির ধ্বংস করেছিল? কিসের জন্য? চৌতা সর্দেশমুখীর জন্য, লুট করার জন্য। একজন রাজা এক্সপ্যানশন করবে, লুট করবে, ঐশ্বর্য তৈরি করবে, এটা তার অধিকার। আমি
আমি না ঔরঙ্গজেব না আমি শিবাজি, আমি কাউকে দোষারোপ করছি না, সেই জায়গায় আমি থাকলে আমিও সেই কাজটাই করতাম। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছে, এটা বিশাল ঘটনা, অতবার ভারত আক্রমণ করেছে। সুলতান মাহমুদের দাদুকে তার সিংহাসন থেকে হটিয়েছিল হিন্দু শাহী ডাইনেস্টির রাজা, তার প্রতিশোধ নাতি নিয়েছে। তাহলে কোথাওই কোনো বিশ্বাস নেই। আমি তো সেইটাই বলতে চাইছি, এখানে ধর্মের কোনো বিষয় নেই। ইতিহাসের মধ্যে যে মুহূর্তে ধর্ম ঢুকবে তুমি ইতিহাসকে গুলিয়ে ফেলবে একদম। ইতিহাসে কোনো ধর্ম দিয়ে ইতিহাস বিচার করা যায় না। এবার দেখো ফিরে আসছি 1615, দেখুন এআই দিয়ে বানানো ছবি, কিন্তু দেখুন এটা কোথাকার ছবি, সুতালুটার ঘাট। 1615 থমাস রো জেমস ওয়ানের অ্যাম্বাসেডার হয়ে আসছেন কার কাছে? জাহাঙ্গীরের কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছে 1600-তে, আমাদের ব্যবসা বাণিজ্য করার অধিকার দেওয়া হোক। তো সেই মতন ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সুরাট, আগ্রা, আহমেদাবাদ, ব্রোচ সেখানে তৈরি হচ্ছে। এবং সেই সময় আমাদের এই কলকাতা, এবার কলকাতার ইতিহাসে ঢুকে গেছি কিন্তু, সুতালুটা, বাগবাজার, হুগলি নদীর পার, দেখুন কটনিয়ানের ব্যবসা বাণিজ্য চলছে, কত বড় বড় জাহাজ রয়েছে সেখানে। 1615 সাল এটা। তার মানে তখন সাবর্ণরা জায়গিরদার, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন চলছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেতে 1000 ইউরোপীয় বসবাস করছে এখানেতে, আর্মেনিয়ানস, পর্তুগিজ এবং ডাচ, এবং তারা ব্যবসা বাণিজ্য করছে। এবার অলরেডি এরা আছে এখানে, 1000 ইউরোপীয় বসবাস করছে 1615 সালে। 400 বছর আগে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো না এখানে, যেটা আমাদের পড়ানো হয়েছে 400 বছর আগে। ও বাবা, এ তো বাঘ ভাল্লুক, এটা মার্শি ল্যান্ড ছিল যেখানেতে ইংরেজরা আসবে, সেটাকে সিভিলাইজড করে দেবে। অল আর রাবিশ, বুলশিট। 1630 সাল আর্মেনিয়ান চার্চের পাশে যে কবরখানা আছে সেখানেতে রেজা বিবির কবর। রেজা বিবিকে, যার নামে ওই সামনে সুকিয়া স্ট্রিট, ওর হাজব্যান্ড দেখুন সুকিয়া, রেজা বিবির কবরের পাশে বসে আছে। 1630 সাল প্রথম ইউরোপীয় কবর কলকাতার মাটিতে, একদম হার্ট অফ দ্য সিটি। 1630 সাল, তখনও কিন্তু ইংরেজরা কোথাও নেই, জোপচার্নক জন্মায়নি তখনও, এখনো 2 বছর বাকি আছে জোপচার্নকের জন্মাতে। কিন্তু চিন্তা কলকাতা করুন, আছে। এই তো এত কিছু রয়েছে, বলে দিলাম তো। 1000 ইউরোপীয় বসবাস করছে এখানে, ব্যবসা চলছে, ব্যবসা চলছে, হাজারে হাজারে জাহাজ হোল ইউরোপ থেকে আসছে। 1867-এতে দাদাভাই নওরোজি আমাদের ড্রেন অফ ওয়েলথ থিওরি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া উনি লিখেছিলেন, আমরা জানি, অনেকে পড়েওছি। শশী থারুর সম্প্রতি একটা বই লিখেছেন এরা অফ ডার্কনেস। এই ব্রিটিশদের আসা, তাদের কারণ, সেগুলোকে কিন্তু এখান থেকে আমরা পাই, কেন তারা এলো। শুধু ব্রিটিশরা নয়, বাকি যারা এসেছে, কিসের জন্য এসেছে? এক, লুট করতে। একজন ডাকাত, আপনি চিন্তা করুন, একজন ডাকাত কোথায় যাবে? আপনি ভাবুন, এটা কোথায় যাবে? একজন ডাকাত কোথায় ডাকাতি করতে যেতে পারে? রঘু ডাকাত, চিতে ডাকাত কোথায় ডাকাতি করতে যাবে? যেখানেতে ঐশ্বর্য আছে, যেখানেতে ওয়েলথ আছে। এমন জায়গায় আসবে না যেখানেতে মার্শিল্যান্ড, যেখানেতে বারবেরিয়ানসরা বসবাস করছে, যেখানেতে কিছু পাবে না। সেখানে কি কোনো লুটেরা, কোনো ডাকাত আসবে? আপনারা ভাবুন না, আসবে কি? আসতে পারে না। যেখানেতে ঐশ্বর্য রয়েছে, যেখান থেকে এলে সে প্রফিট পাবে, সেইখানেই সে আসবে। দ্যাটস ওয়াই দ্য ব্রিটিশ চোজ ক্যালকাটা। ক্যালকাটা তৈরি করতে আসেনি তারা, কলকাতা ছিল। বললাম না, এখনো জোপচার্নক জন্মায়নি এখনো। দেখুন 1655 সাল একটা জাহাজ এসে থামছে সেন্ট ফোর্ট জর্জ, ম্যাড্রাসেতে, চেন্নাইতে, এখন যেটা চেন্নাই। হ্যাঁ, একটি ব্রিটিশ যুবক ওখানে নামছে, মাস্টার রোলে তার কিন্তু নাম নেই, অর্থাৎ বিনা টিকিটের যাত্রী। সেই সময় কি হতো, ওই জাহাজের মধ্যে ওই মদের সব ব্যারেলগুলো আসতো না, ব্যারেলের মধ্যে পেছনে এইসব লুকিয়ে বেশ কিছু ছেলেপিলেরা পালিয়ে যেত, নিজেদের ফরচুন সিকার যাদের বলা হতো আর কি, অন্য দেশে পালিয়ে যেত। জোবাস চার্নক নামে এই ছেলেটিও সেইভাবে 1655 সালে আসছে ভারতের মাটিতে। কোথায়? চেন্নাইতে। এবার এই চেন্নাইতে আসার পর একজন ব্রিটিশ যুবক এসছে, কোনো না কোনো কাজ পেয়ে যাবে, যাই হোক। এরপর 30 বছর কেটে গেছে। 1686 তখন উনি পাটনার ফ্যাক্টর বা কুঠিয়াল, নেভাল কমান্ডারও ছিল, একই সঙ্গে থাকে তারা।
তো এই হুগলি নদী দিয়ে এসে দেখছে যে সুতালুটার ঘাট, এপাশেতে তারপরেতে গোবিন্দপুর ঘাট যেটা প্রাইভেট ঘাট ছিল, সেখান থেকে শয়ে শয়ে এই আর্মেনিয়ান পর্তুগিজ ব্যবসা বাণিজ্য হচ্ছে, এখানকার শেঠ এবং বসাকরা ভীষণভাবে ব্যবসা করছে, কিন্তু ব্রিটিশদের কিছু নেই সেখানে। তাহলে 1686 সালেও ব্রিটিশদের কিছু নেই এখানে, ফিরে চলে গেল। আবার 2 বছর বাদে এলো 1688, এবারে সে নোঙর করলো কোথাও, পাশে খেজুরিতে, পাশেতে খিদিরপুরের আশেপাশে কোথাও কিছুক্ষণ থাকলেন, আবার ফিরে চলে গেলেন, কিছু নেই, দেখলেন টেকলেন। এরপর আমরা চলে আসছি সেই দিনটার কথায়, 24শে আগস্ট 1690 দুপুরবেলা, যে দিনটা নাকি কলকাতার জন্মদিন ছিল এতদিন। কি ঘটলো সেই দিনে? না, এই পাটনার কুঠিয়াল থাকার পর উনি হুগলির কুঠিয়াল হলেন এবং ভারতীয়দের ওপর অকথ্য অত্যাচার করতেন এই লোকটা। সিফিলিস রোগে আক্রান্ত, তখনকার দিনের এডস। ভারতীয়দের একদম যাচ্ছে তাই ডিসক্রিমিনেশন সব কিছু ছিল, যত রকম খারাপ হতে পারে, এবং নারী সঙ্গদোস্ত ছিলই। তো মুঘল সেনাপতি ওর মৃত্যু পরোয়ানা জারি করলো। ডেটটা কবে? 24 আগস্ট 1690। প্রচন্ড বর্ষাকাল, বৃষ্টি পড়ছে, ওর কাছে খবর এলো যে ওকে হত্যা করতে একটা পরোয়ানা জারি করা আসছে। হ্যাঁ, সৈন্যরা তাড়া করেছে। কোনো রকমে কয়েকটা ছিপ নৌকোতে বসে দক্ষিণের পথে ভেসে পড়লো এবং দুপুর 3:20 এসে নামলো সুতালুটার ঘাটে, বাগবাজার হলো। হ্যাঁ। মুঘল সেনারা দেখলো যে ওরা সাবর্ণদের এতে নেমেছে, ওরা ফিরে চলে গেল, কারণ ওরা আমাদের এখানেতে ঢুকবে না। কেন? ভীষণ ভালো সম্পর্ক, গুরুদের সম্পর্ক ওরকম ব্যাপার, বন্ধুদের একদম। তারা ফিরে চলে গেল। এবার এই জোবাস চার্নক আর আরো কয়েকজন, 3-4 জন তার চেলাচামুন্ড, তারা আমাদের জায়গিরদার যিনি বিদ্যাধর রায়চৌধুরী, তার কাছে পলিটিক্যাল অ্যাসাইলাম চাইলেন, আশ্রয়। দিস ইজ দ্য ট্রুথ। নিরাপত্তা থাকার জন্য। মানলে তো বেরোলেই তো মেরে দেবে, এখান থেকে বেরোলেই তো মুঘলরা মেরে দেবে। ঠিক আছে, তো ওদের বলা হলো ঠিক আছে, দেখুন আমরা আমাদের যে লিগ্যাসি, সেখানেতে খুন খারাপি, মারপিট, দাঙ্গা আমাদের পরিবার কোনোদিন বিশ্বাস করেনি। আমরা স্পিরিচুয়াল ফ্যামিলি, তো হত্যা করুক এ করুক এগুলো তো আমরা চাইবো না। বললো ঠিক আছে তুমি থাকো, কিন্তু তুমি ওই সুতালুটার ঘাটের বাইরে বেরোতে পারবে না, ওখানেই তোমায় থাকতে হবে এবং ট্যাক্স দিয়ে থাকতে হবে। অর্থাৎ আমাদের ভাড়াটে ছিল জোবাস চার্নক, সবর্ণ পরিবারের একদম। এবং তারপর 28 মাস বেঁচেছিলেন। তারপর 3রা জানুয়ারি 10ই জানুয়ারি 1693 সাল এক্সপায়ার্ড। জোব চার্নক, একদম জোবাস চার্নক। তাহলে এই লোকটা কি করে কলকাতার প্রতিষ্ঠাতা হতে পারে? কিভাবে হতে পারে? এই লোকটা কলকাতার প্রতিষ্ঠাতা, যাকে নিয়ে কলকাতা 300 বছর পালন হয়েছে, বেলুন ওড়ানো হয়েছে, ঘোড়ার গাড়ি করে সবাই ঘোরা হয়েছে, কত কি সব হয়েছে ঘটনাগুলো। রুডিয়ার্ড কিপলিং এই যে লিখলো, এই যে আমাদের কিভাবে আমাদের মাথায় মগজ ধোলাই করা হয়েছে, দাস দ্য মিড ডে হল্ট অফ চার্নক, মোর্স দ্যান দ্য পিটি, গ্রিওয়া সিটি, এই সবগুলো করে না আমাদের মগজ ধোলাইটা শুরু হয়েছিল তখন থেকে। প্রফেসর সত্যেশ চক্রবর্তী, IIM জোকার, উনি আরবানাইজেশন অফ কলকাতা, তিনি পরিষ্কার করে বলছেন যে জোব চার্নক আসার আগে এটা শহরের সমস্ত অ্যাট্রিবিউটস এখানে ছিল। একদল ক্রিটিকসরা বলবে যে জোব চার্নক এসেছিল তখন তো গ্রাম কলকাতা ছিল, শহরটা তো ব্রিটিশদের হাতেই তৈরি। না, শহরের যত কিছু, পাকা বাড়ি, দোতলা পাকা বাড়ি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, ইন্টারন্যাশনাল হাব, এবং সবথেকে বড় কথা 2খানা ক্যাশ ক্রপ হচ্ছে সেখানে আমাদের জমিদারিতে মধ্যে। ক্যাশ ক্রপ কখন হয়? কখন হয়? যখন ফুড ক্রপেতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি তখন ক্যাশ ক্রপ হয়। তার মানে এখানে কতখানি প্রসপেরিটি ছিল এখানে। আরবান, পুরো আরবান শহর। জোব চার্নক আসার আগে এটাকে শহরের সমস্ত কিছু অ্যাট্রিবিউট ছিল। হ্যাঁ, এখন যদি কেউ বলে শহর বলে কি মেট্রো, তো আজ থেকে তো 1970 সালে কলকাতা শহর ছিল না, তখন কি মেট্রো ছিল? ছিল না তো।
তখন কি এসি বাস ছিল? ছিল না তো। এটা তো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। এখন কংক্রিটের রাস্তা হচ্ছে, তখন কি কংক্রিটের রাস্তা বা পিচের রাস্তার এই ধারণাটা ছিল? কিন্তু পাকা রাস্তা ছিল, তখনকার মতন পাকা রাস্তা, তখনকার মতন শহর। আজ থেকে 20 বছর বাদে কলকাতার রূপ কি আজকের মতন থাকবে? এ তো ক্রমশ চেঞ্জ হতেই থাকবে। তাহলে যদি বলা হয় যে 2025 সালে কলকাতা শহর ছিল না, গ্রাম ছিল, কারণ এইগুলো ছিল না সেখানে, এই যুক্তি তো কখনোই মেনে নেওয়া যায় না। দেখো, আমি আবার ম্যাপটাকে আরেকবার নিয়ে এলাম এখানেতে, পরপর জায়গাগুলো, এবং দেখো, বিফোর জোপচার্নক, ফ্লারিশিং জনপদস with পাকা রাস্তা, market, trading center, prosperous settlements of Indians and Europeans under the able administration of সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, এবং মহাতীর্থ কালীঘাট, যেখানেতে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছেন পুজো দেওয়ার জন্য। এই জায়গাটা একটা মার্শিল্যান্ড, এই জায়গাতে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইউরোপিয়ানরা বাঘ ভাল্লুকের সঙ্গে লাঞ্চ করতো, ডিনার করতো নাকি? এইভাবে আমরা ভেবেছি। আমাদের ব্যবসা বাণিজ্যটা কাদের সঙ্গে? সেটাই তো বলতে চাইছি আমি। তা আমরা ভাবিনি, আমাদের দোষ এইখানেতে। যা আমাদের বলে দেওয়া হলো না, আমরা সেটাকে ওই বিশ্বাস করে নিই, আমরা ওই মধ্যিখানের মিথ্যেটাকে আমরা বুঝি না। আচ্ছা, কলকাতা 300 বছর পালন হলো, কোনো কি ইতিহাস আছে যে কলকাতার 100 বছর বা 200 বছর ব্রিটিশরা পালন করেছিল? নেই। হঠাৎ 300টাই কেন আমরা সেটা ওই বললাম? আমাদের কলোনিয়াল হ্যাংওভার। বাবা, সাদা চামড়া, তার জুতো পরিষ্কার করতেও আমরা সবসময় রেডি না? আমার রাগ হয়, জানো তো, এইগুলো আমার রাগ হয় করে। এবার দেখো, তারপরেতে সেই ঐতিহাসিক দিনেতে আমরা পৌঁছচ্ছি 16ই মে 2003 সাল। আচ্ছা, এখানে হচ্ছে তোমার একটা, বলো তুমি এবার, এখানে তো তুমি বলবে, তোমার সঙ্গে এবার সেইখানেতে আমি বলতে চাইছি যে এই দিনটা আমাদের প্রত্যেকের, মানে প্রত্যেক কলকাতাবাসীর কাছে একটা নতুন দিন বা নতুন ভোর। একদম। এই দিনটাতে আমাদের কলকাতার জন্মর ইতিহাসটা পুরোপুরি পাল্টে গেল, তাই তো? একদম। এবার আমি এখানে একটা কথা নিয়ে আসছি। তোমার এই যে টোটাল যে একটা তোমরা মামলা করেছিলে, মানে পাবলিক লিটিগেশন যে মামলাটার ব্যাপারে ছিল, সেটার বিভিন্ন স্তরের সঙ্গে আজকে এই ক্যালকাটা ক্লাবের কিন্তু মানে অনেক সভ্যদের নাম বিভিন্নভাবে জড়িয়ে আছে, বিভিন্নভাবে। এবং তার আগে আমি বলবো, তোমার বাড়ির সঙ্গে, তোমার বাড়িতে বসে সিঙ্গারা জিলিপি খাওয়ার গল্পগুলো রবিবার সকালবেলায়, সেটা ভুলে গেলে তো চলবে না আমাদের আড্ডায়। এবং এটা আমার যতদূর মনে পড়ছে 2001 সাল বোধহয় আমরা কেস ফাইল করছি 2001 সালেতে। তার আগে থেকে তোমার সঙ্গে পরিচয় হয়ে গেছে 98-তে। এবং এরপর থেকে মানে এই মামলা মোকদ্দমা স্টেজগুলোকে তুমি এবার একটুখানি আমাদেরকে বলো, আমি তারপর আস্তে আস্তে। এই যে মামলা, কলকাতা জন্মদিন মামলা, এই মামলাটা টোটাল প্ল্যানিং এই ঋতুপর্ণাদির বাড়িতে বসে হয়েছে, জেঠুর সঙ্গে বসে। জাস্টিস কল্যাণময় গাঙ্গুলি, তিনি এই মামলাটা কিভাবে হবে, কিভাবে আমরা সেটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে নিয়ে যাব, কোন কোন পয়েন্টসগুলো এখানেতে দেওয়া উচিত, সমস্ত প্ল্যানিংটা কিন্তু ঋতুপর্ণাদি আজকে যে বাড়িতে থাকে সেই বাড়িতে বসে জেঠুর সঙ্গে বসে চা সিঙ্গারা খেতে খেতে দিনের পর দিন আমাদের হয়েছে। কিন্তু সেখানে সেই দিনগুলো আমার চোখের সামনে কিন্তু, এবং জেঠুকে জেঠিমাকে খুব মিস করছি আজকে। আমি তো আজকে ভীষণভাবে মিস করছি, কারণ বাবা থাকলে এত খুশি হতেন যে এরকম একটা জিনিস এইভাবে একটা তার ইয়ে হয়েছে। আচ্ছা, এবং দেখো, হ্যাঁ, সব সেটেলমেন্ট করে দিলেন জাস্টিস কল্যাণময় গাঙ্গুলি। এবার সেটা পিটিশনটা হবে। পিটিশন করছেন কে? সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের তরফে আমি ছিলাম, ঠিক আছে, নির্মল রায়চৌধুরী এবং ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্যালকাটা ক্লাবের আপনাদের সকলের সঙ্গে একসময় তারা এই ঘরেতেই বসে আড্ডা মেরেছেন, করেছেন। আজকে তারা নেই আমাদের মাঝে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম হয়তো প্রেক্ষাগৃহের কোথাও আছেন। এরপর 2001 সালের 1 আগস্ট কেসটা মুভ হচ্ছে। হ্যাঁ, মামলার কাণ্ডারি যারা কেসটা মুভ করছে, অজিত পাঁজা এবং ভাস্কর সেন, আবার ক্যালকাটা ক্লাব। দেখুন কিভাবে এই ক্যালকাটা ক্লাব কিন্তু এই ঐতিহাসিক কলকাতা মামলার সঙ্গে জুড়ে রয়েছে, প্রতিটা
পদক্ষেপে। এরপর হাইকোর্ট একটা বোধহয় একটা এক্সপার্ট কমিশন বসালো, সেই কমিশনের হেড হচ্ছেন ডক্টর নিমাই সাধন বসু। এবং আজকে যার উদ্যোগে এই অনুষ্ঠান, ডক্টর নিমাই সাধন বসুর তারই কিন্তু পরবর্তী প্রজন্ম, এবং দেবর্ষী সাধন বসু, তিনি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে, সিঞ্জিনী রয়েছে এখানেতে। দেখুন কিভাবে ওই যে লিগ্যাসি, আমাদের পূর্বপুরুষদের লিগ্যাসি আবার এইভাবে চলে এলো। এই ক্যালকাটা ক্লাব 1907 সালে তৈরি হওয়ার ইতিহাস আপনারা সবাই জানেন। ডিসক্রিমিনেশনের এগেনস্টে ব্রিটিশদের লর্ড মিন্টো যেভাবে বাঙালিদের অপমান করছিলেন, হেয় করছেন, তার এগেনস্টে দাঁড়িয়ে এই ক্যালকাটা ক্লাবের জন্ম। আর দেখুন সেই ব্রিটিশ ক্লেম, ক্যালকাটা ওয়াজ নট ফাউন্ডেড বাই জোব চার্নক বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ, সেটাও প্রতিটা পদক্ষেপে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সঙ্গে ক্যালকাটা ক্লাব কিভাবে জড়িয়ে রয়েছে। দেখুন শুধু এটা, এই দেখুন সেই রায়ের কপি, একদম অরিজিনাল কপি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এবং এইটা যেদিন ধরো মামলার রায়দানটা হলো, তোমার ব্যক্তিগতভাবে কিরকম অনুভূতি হয়েছিল বলো? মানে তুমি ধরো এটার পেছনে এতদিন ধরে এত মানসিক প্রচুর লোক, আমি মানে তখন আমি আমার মানে রক্ত জল করে দিয়েছিলাম, এইটুকু আমি বলতে, সেটা গর্ব করে বলছি না, আমি ভালোবেসে সেটা। যে আমার ছোটবেলা থেকে একটা জেদ ছিল, সেটা আমার বাবা আমার মাথায় ঢুকিয়েছিল, এই জোবাস চার্নক, এই জোব চার্নকের ইতিহাস, এই নামটা কলকাতার ইতিহাস থেকে চিরতরে মুছে দিতে হবে, সেটা আমার জেদ ছিল। এবং সেটার জন্য আমি অক্লান্ত জানপ্রাণ লড়িয়ে দিয়েছি। সকালবেলাতে আমি 9টা সাড়ে 9টার ভেতর হাইকোর্টে ঢুকে যেতাম, 2 বছর ধরে টানা। আমার আর কিচ্ছু ছিল না, সারাদিন ধরে আমার কেস থাকুক না থাকুক ওইখানে গিয়ে বসে থাকা, যারা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা বলা। আর যখন কেস ছিল থাকতো তখন তো, এবং অ্যাডভোকেট জেনারেল বলাই রায় একদিন চিফ জাস্টিসের ঘরের বাইরে আমাকে পুরো জড়িয়ে ধরে বললে, দেবর্ষী এই যে তোমরা এটা করলে, সত্যটা আমরা বার করে ছাড়বো। উনি বলছেন আমরা বার করে ছাড়বো। আমি নিজে দিল্লিতে মহাফেজখানাতে আমি সব তথ্য দেখে এসেছি, এবং আমি এই রিপোর্ট যেটা নিমাই সাধন বসু কমিটি দিয়েছেন, সারা পৃথিবী সেই রিপোর্ট জেনে গেছে, 9 পাতার রিপোর্ট। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে জোব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নয়, 24শে আগস্ট কলকাতার জন্মদিন হতে পারে না। সেইটা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মানে খুব হাসিভাবে, সেটা আনন্দের সহিত সেটা মেনে নিয়েছেন। আমরা কোর্টেতে, আমরা সরকারের তরফে আমরা মেনে নিচ্ছি। এবং 2003 সালের 16ই মে, এবং এটা আমাদের সকলের কাছে একটা ঐতিহ্য। এবং বিকেলবেলা 4:15 ওরকম হবে, অজিত পাঁজা, আমি, গোরাচাঁদ রায়চৌধুরী আমার কাকা, যিনি আমার সঙ্গে এটা সব লড়াইতে ছিলেন, আমরা বাইরেতে কোর্টের বাইরে এসেছি, যেখানে মিডিয়ায় হয়, সারা পৃথিবীর মিডিয়া রয়েছে, রয়টার বিবিসি সবাই রয়েছে, মানে কয়েকশো মিডিয়া এসে গেছে। তো সেখানেতে যখন আমি বললাম যে দেখুন, ক্যালকাটা ওয়াজ দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এবং ব্রিটিশ এম্পায়ার নাকি সূর্য কোনোদিন ডোবে না। আজকে আমরা সবাই মিলে, সকল কলকাতাবাসী মিলে সেই ঔদ্ধত্যের সূর্যটা বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। নো লঙ্গার জোব চার্নক শুড বি কনসিডার্ড অ্যাজ দ্য ফাউন্ডার, 24th আগস্ট ক্যানট বি ইটস বার্থডে। কলকাতা গড়ে উঠেছে বাঙালির কল্পনায়, শুধু বাঙালি নয়, এই যে মিশ্রণ আমাদের সব জায়গাকার কলকাতাবাসীর কল্পনায়, তাদের কৃষ্টির মাধ্যমে, তাদের মননে, তাদের স্বপ্নের মাধ্যমে কলকাতা গড়ে উঠেছে, কোনো ইংরেজ বণিকের জাদুদণ্ডে নয়। তো কলকাতার জন্মদিন নেই, প্রতিষ্ঠা করেননি চার্নক। হাইকোর্টের ঐতিহাসিক রায়, এবং হিস্ট্রি চেঞ্জেস। একদম, আমরা যেখানে বসেও আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু সেই যে তুমি প্রথমে শুরুতে আমরা শুরু করলাম না, যে শিকড়ের খোঁজে, সেই শিকড়ের খোঁজেই কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি। ওই যে শেষ করব আবার, হু উই আর, আওয়ার হিস্ট্রি। অন্য কোনো রাজা, কোনো রেভলিউশনের হিস্ট্রি নয়, আওয়ার ওন হিস্ট্রি। আপনার বাড়ির ইতিহাস, আপনার ফ্যামিলির ইতিহাস, সেইটাকে রক্ষা করতে হবে আমাদের। আর যখনই সেটা রক্ষা হবে, আমরা সামগ্রিকভাবে অনেক তথ্য
তথ্য, সঠিক ইতিহাসটা পাবো। এটা কোনো রাজরাজা বা সেই সময়কার মানুষদের ইতিহাস নয়, আমাদের প্রতিটা পরিবারের ইতিহাস, জনসাধারণের ইতিহাস, আমার আপনার ইতিহাস। দ্যাট ইজ হোয়াট হিস্ট্রি ইজ, যেটা আমি মনে করি ইতিহাসকে। এবং ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। নমস্কার। না, আমি তোমাকে নমস্কার বলার আগে আচ্ছা, আমি একটুখানি দর্শকদের কাছে, আচ্ছা, অবশ্যই আমি একটুখানি তাদের কাছে যেতে চাইছি যে তাদের যদি কোনো প্রশ্ন থাকে দেবর্ষীর কাছে, তারা যদি একটু, আমরা একদম টাইমের মধ্যে চলছি কিন্তু একদম আমরা একটু যদি কর্ডলেস মাইক্রোফোনটা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি পারি বলবো। একটু প্লিজ যদি সামনে চলে আসেন। পারবোই বলতে পারছি না, দাঁড় মাইকে বলুন। একটু মাইক্রোফোনটা দিচ্ছি, একদম অডিটোরিয়ামে লাইটটা যদি দিয়ে দেন খুব ভালো হয়। I just wanted to ask you, and I'm very happy to know that Job Charnock was not the founder of Calcutta, but what is the history of East India Company? If you could enlighten us on that. ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখুন, Who formed it? Where was it formed? It was in Calcutta. একদম নো ডাউট অ্যাবাউট ইট। 1698 সালে যখন ওই সুতালুটা, গোবিন্দপুর, কলকাতায় 3টে গ্রামে জনপদের প্রজাসত্ব দেওয়া হচ্ছে, এখানেতে এটা একটা আলাদা ইতিহাস, আমি আজকে ওটা তুলছি না। আপনি যদি কোনো দিন, আমি সবাইকেই বলবো, যদি সাবর্ণ সংগ্রহশালাতে আসেন, আমি সেই কলকাতার দলিল থেকে শুরু করে ওই ইতিহাসটা বলবো, কারণ ইট উইল টেক অ্যানাদার আওয়ার। আমি সেটাতে মধ্যে আজকে ঢুকছি না। 1608 থেকে 1757 সাল, মানে পলাশির যুদ্ধ পর্যন্ত এই অঞ্চল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের অধীনে ছিল। যেদিন পলাশির যুদ্ধে সিরাজের পতন ঘটলো এবং পরবর্তী সময় মীর জাফরকে পাপেট রুলার হিসেবে বসানো হলো, মীর জাফর কী করলেন, ফার্স্ট কাজ যেটা করলেন, উনি এই যে 24 পরগনা আমাদের, এই 24 পরগনাটাকে রবার্ট ক্লাইভকে উপহার দিয়ে দিলেন। এই 24 পরগনার 8টা পরগনা আমাদের ছিল, তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন শেষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, গিফট দিয়ে দিয়েছে। তার আগে তো 1717 সালে আরও 38টা আশেপাশের গ্রামকে ফারুক শিয়ার দিয়ে দিয়েছেন। তো এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে কবে না, 1757 সালের পর থেকে তারা এখানে তাদের প্রতিপত্তি শুরু করছে, এবং বক্সারের যুদ্ধর পর তো একদম টোটাল ডায়ার্চি হয়ে গেল, তারাই একদম সব কিছুর অধিকারী হয়ে গেল। তো তখন থেকে 1947 পর্যন্ত, অর্থাৎ 1757 to 1947 till our independence, ব্রিটিশ, 1856 অব্দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর ভিক্টোরিয়াস প্রোক্লামেশন, এমপ্রেস, গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়ে গেল। এই পিরিয়ডটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার বা ব্রিটিশ ইন্ডিয়ার গ্রোথ, তাদের ডেভেলপমেন্ট। তারপরে তো স্বাধীনতা হলো, স্বাধীনতার পর এক এক করে আমাদের মুখ্যমন্ত্রীরা আসছেন, সময় যাচ্ছে, 5 বছর, 10 বছর, 30 বছর সময় যাচ্ছে, কলকাতা বাড়ছে বাড়ছে, যা শুরু হয়েছিল সেই 2500 বছর আগে থেকে বা তারও আগে থেকে বাড়ছে, আগামী দিনেও বাড়বে। অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেশনেতে রয়েছেন, একসময় আমরা ছিলাম, একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ এমপ্রেস, তারপরেতে স্বাধীনতার পরেতে এক এক করে এক একটা মুখ্যমন্ত্রীরা এসছেন, তাদের পার্টিরা এসছেন, গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, সেই টেকনোলজিগুলো আসছে। এইভাবে একটা শহর এগিয়ে চলেছে। এটা শুধু কলকাতা নয়, রোম ওয়াজ নট বিল্ট অন আ ডে, তাই না? পৃথিবীর প্রতিটা শহরের ইতিহাস এইভাবেই এগিয়ে চলে। যখন সেখানেতে অ্যাডমিনিস্ট্রেটররা চেঞ্জ হচ্ছে, তাদের সঙ্গে সঙ্গে কিছু জিনিসও চেঞ্জ হচ্ছে। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব আর একটা মন্তব্য করব। একটা প্রশ্ন হলো যে আপনি এত খুঁটিনাটি কী করে জানছেন যে বল্লাল সেন, শশাঙ্ক বা জব চার্নক বিকেল 3:20 এসছেন, সেটা কি করে জানছেন আমি বুঝতে পারছি না। দেখুন, হ্যাঁ বলেন। আর মন্তব্যটা করে নি, আপনি যে বললেন যে ধর্ম কোনো রোল প্লে করছে না, সেটা তো মানা যাচ্ছে না। তখন ফেরিস্তা লিখেছে যে 1441 সালে এক সুলতান হিন্দুদের তাদের এই মূর্তি এই করে মূর্তিটাকে পুড়িয়ে সেই চুন দিয়ে খাইয়েছিল।
সুতরাং এটাকেই বলবেন যে ধর্ম কোনো রোল প্লে করছে না? দেখুন, আমি বললাম না, যখনই ইতিহাসের সঙ্গে আপনি রিলিজিয়ানকে ধরে কথা বলবেন তখন উত্তরটা আপনি পাবেন না। সেখানেতে সে যদি অন্য ধর্মেরও লোক হয়তো থাকতো, আমার শত্রু, আই হ্যাভ দ্য রাইট টু কিল হিম, আমি রাজা, আমার শত্রুকে আমি মারব। পাকিস্তান যদি কোনো বাড়াবাড়ি করে আমি তাদের ধ্বংস করব, যত লোককে হত্যা করতে হয় আমরা করব, এটা আমার অধিকার। তাই সেখানে কোনো রাজাকে দোষ দেওয়া যায় না। আমি থাকলে আমিও করবো। আজকে ভারতবর্ষ করছেন, আজকে কেন সার্জিক্যাল স্ট্রাইক করলো, আজকে কেন ওই আমাদের অপারেশন সিন্দুর হলো, কেন গিয়ে আমরা বোম্বিং করলাম, কেন করলাম? আমাদের প্রয়োজন, করতে হবে, বেশ করেছি। তাহলে তারাও বেশ করেছিল। এখানেতে হিন্দু মুসলিম এই সবগুলো নিয়ে বক্তব্যটা রাখা যায় না। আর আরেকটা জায়গা যেটা আমি মনে করি, যেটা আপনি বললেন, আমি জানলাম কি করে, প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম একটা ওরাল হিস্ট্রির কথা। কিছু জিনিস লিপিবদ্ধ রয়েছে, কিছু জিনিস ব্রিটিশদের হাইলাইট করবার জন্যে 1757 সালের পর থেকে যে বইগুলোকে পেড হিস্টোরিয়ান এবং পেড রাইটারদের দিয়ে লেখানো হয়েছে, সেখানেতে সব ব্রিটিশদের জয়গান করা হয়েছে। সেখানেই তো তৈরি হয়েছে 400 বছর আগে বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো, এইসব ইতিহাসগুলোকে মুছে দেওয়ার চেষ্টা। এবার 400 বছর আগে যদি বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো, যদি 1610 সালে সাবর্ণদের দুর্গাপুজো না থাকতো, সাবর্ণরাও তো নেই, তাহলে সাবর্ণ পরিবারকে মুছে দেওয়ার চেষ্টা এটা হয়েছে এতদিন ধরে। এবার আমি জানলাম কি করে, এইটা হচ্ছে ওরাল হিস্ট্রি। আমার পরিবারের কাছে, আমি আমার বাবার কাছ থেকে যে জন্ম থেকে এই ইতিহাসগুলো, সেই জন্যই তো জোপচান্নকের ওপর আমার রাগটা হতো। এবং ওই 2003 সালে আমি বলি আমার মিশন অ্যাকমপ্লিশড, আমি যে জন্য পৃথিবীতে জন্মেছি আমার কাজ শেষ। জোপচান্নকের নাম আমি আইনত মুছে দিতে পেরেছি, আমার জীবন স্যাটিসফাইড, আমার আর কিছু করার নেই জীবনে। মাই মিশন ইজ অ্যাকমপ্লিশড, আমি মনে করি এটা। তাই ওরাল হিস্ট্রিটা যেটা আমি সবাইকেই বললাম, যে আপনার পারিবারিক ইতিহাস যদি করতে হয়, সেটা আমি তো লিখতে পারবো না। আপনার দাদু কী কাজ করেছিলেন, কোনো একজন মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে সাহায্য করেছিলেন, তাকে বিয়ে দিয়েছিলেন, কেউ একজন অসুস্থ ছিলেন, কেউ একজন ডাক্তার ছিলেন, আপনার পূর্বপুরুষ একজনকে বিনা পয়সায় চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলেছেন। এই ইতিহাসটা তো আমি জানি না। এই ইতিহাসটা আপনি জানতে পারেন আপনার বাবার কাছ থেকে শুনে। এই ইতিহাসটা আপনাকে মানুষকে জানাতে হবে। আমার দাদু এই কাজটা সমাজের জন্য করে গেছেন, আর সেই কর্মকাণ্ডগুলো, এই সবাইকার পিতৃপুরুষদের কর্মকাণ্ডগুলো যখন একত্রিত হচ্ছে, তখনই সেই পরমান্ন বা পায়েস তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে মালা গেথে আমাদের কলকাতার ইতিহাস, যেখানে তো শুধু সাবর্ণ রায়চৌধুরী পরিবার নয়। আমি বারবার বলেছি, আমরা হয়তো কেসটা করেছি, তাহলে আমাদের সঙ্গে ব্রতিনবাবুরা কেন ছিলেন, 9 জন বিখ্যাত ইতিহাসবিদরা কেন ছিলেন সেখানে? সবাই মিলে আমরা সত্যকে অনুসন্ধান করবার চেষ্টা করেছি। এবং ডক্টর নিমাই সাধন বসুর নেতৃত্বে যে 5 জন বিখ্যাত ইতিহাসবিদরা ছিলেন, বরুণ দে, প্রদীপ সিনহা, অরুণ দাশগুপ্ত, সুশীল চৌধুরী, সবাই মিলে সেই রায়টাই দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আরো একজন বোধহয় হাত তুলেছেন, দেবর্ষী। নিশ্চয়ই। See, in 1205, Lakhon Sen had run away, listening that the Muslims were coming, led by, what's his name? Forgetting. Bakhtiyar Khilji. Bakhtiyar Khilji. And Muslim rule was there in the whole of Bengal till 1757, when the British came. And the East India Company came over. They made, of course, Calcutta became the second city in the whole, after London. And then 19th century was the renaissance of Bengal, because they had introduced English education. And Bengali Hindus particularly, and they had taken full advantage of that. And, that was the best period. So if the British won't have come, then what would have happened? Just imagine. 550, they had ruled for 550 years, and they would have continued to rule. That's my question. পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে কোনোদিন কোনো কলোনি হয়নি। তার মধ্যে 1 নম্বর দেশের নাম হচ্ছে জাপান, 2 নম্বর দেশের নাম হচ্ছে থাইল্যান্ড, রয়েছে ইরান, রয়েছে আরও অনেক দেশগুলো যেখানে কোনোদিন কলোনি হয়নি, ব্রিটিশরাও যায়নি। আজকে জাপান ইন্ডিয়ার থেকে অনেক অনেক উন্নত, থাইল্যান্ডও অনেক অনেক উন্নত। তাহলে যদি ব্রিটিশরা নাই থাকতো, তাহলে কি আমরা
আটকিয়ে থাকতাম। আর ওই যে বললাম শশী থারুরের বইটা, দয়া করে আপনি যদি বইটা পড়েন দেখবেন ব্রিটিশরা এসেছিল বলে আজকে আমরা সুপার পাওয়ার নই, না হলে আজকে আমরা আমেরিকার থেকে ডবল সুপার পাওয়ার থাকতাম যদি ব্রিটিশরা আজকে না আসতো। কারণ সেই সময় মুঘলদের সময় বা সুলতানেট পিরিয়ডে জিডিপি কত ছিল সেটা একবার দেখে নেবেন। শশী থারুরের বইটা পড়ুন, ওর মধ্যে সমস্ত তথ্য দেওয়া আছে। এবং তার সঙ্গে ওই 1867-এ লেখা দাদাভাই নওরোজির আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, আমাকে বলতে হবে না, তারা আরও অনেক পণ্ডিত মানুষ, তারা ওটা বলে দিয়ে গেছেন। আমি আর ওইটার মধ্যে আমি ঢুকতে চাই না, আমি ওদের বই পড়ে আমি জানছি শিখছি, এটা আমার টপিক নয়, এটা ওনারা বলে গেছেন, আমরা শুধু জানাচ্ছি। একদম তাই, আমি তো বলেছি, আমার কথা একদম বিশ্বাস করবেন না, প্লিজ করবেন না আমার কথা বিশ্বাস একদম। আর কারোর প্রশ্ন থাকলে করতে পারেন, একটুখানি সময় আছে আর করতে পারেন। আর কারোর প্রশ্ন নেই? হ্যাঁ নিশ্চয়ই, অলওয়েজ ওয়েলকাম। প্লিজ ডু। You know, I've been doing a little research on Calcutta, and one of the things that I did read about your family, that you leased or sold the 3 villages which are under you to the British. That's one. And then years later, your family actually went and met John Major, the Prime Minister, and got the lease of the sale deed. Is that correct? ওটাই তো বললাম আপনাকে, সামান্য সংগ্রহশালা তো ওই জন্য আসতে বললাম, ওই দলিলটা দেখাবো বলে। I will definitely come. Please do come. Please do come. আপনি এলে আপনাকে ওই গল্পটা, ওটার একটা অনেক গল্প আছে, আমি বললাম 1 ঘন্টা সময় লেগে যাবে, এবং ওই দলিলটা আপনারা সবাই সাবর্ণ সংগ্রহশালাতে আমন্ত্রণ রইল। তুমি একটুখানি যদি বলে দাও সাবর্ণ সংগ্রহশালায় টাইমিংটা, বা কবে বন্ধ থাকে, বা কোন কোন দিন গেলে তারা। বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে নর্মালি, যেহেতু এটা ফ্যামিলি মিউজিয়াম, বুঝতেই পারছেন আমাদের একদম বেডরুমের মধ্যেও মিউজিয়াম রয়েছে, মানে আমাদের বেডরুমেতেও পাবলিক আসে, একদম আসে, এটা আমরা আনন্দ পাই, এটা আমরা আনন্দ পাই। আমাদের পুরনো 315 বছরের বাড়িতে এই মিউজিয়াম। এবং আপনারা জানেন কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব বলে আমরা গত 20 বছর ধরে আমরা করে আসছি ফেব্রুয়ারি মাসে। সামনের ফেব্রুয়ারিতে দিস ইজ দ্য 20th এডিশন। 8ই থেকে 11ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে রাত্রি 9টা, ইন অ্যাসোসিয়েশন উইথ নিউ আলিপুর কলেজ অ্যান্ড নলেজ পার্টনার বেহালা কলেজ। এবং ছাত্রছাত্রীরাই পুরো আপনাদের সব বোঝাবে বিভিন্ন থিমসের ওপর। আমি 2 মিনিট সময় আছে এখন, আমি থিমসগুলো বলে দিই, হয়তো আপনাদের। আমরা এটা থিমের ওপর করি, কিন্তু মানসবাবু আছেন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, দীপক রায়চৌধুরী তো রয়েছেন আমাদের অর্গানাইজার। এবারের আমাদের থিম হচ্ছে, অনেকগুলো থিম থাকে, মোটামুটি 10টা থিম ধরে রাখুন। আমাদের এবার হচ্ছে, আমরা দেখিয়েছিলাম আগের বছর জুয়েলারি অফ ইন্ডিয়া, এবার আমরা দেখাবো জুয়েলারি অফ দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড থিম হচ্ছে টেক্সটাইল লেবেলস অফ ব্রিটিশ রাজ টু স্বদেশী। ইংল্যান্ড থেকে সব ওই ক্লথের রোলসগুলো আসছে, তার উপর ওদের লেবেলসগুলো থাকতো, লিথো সবগুলো। তারপরেতে যখন পার্টিশন হলো, সব পোড়ানো শুরু হয়ে গেল, বনফায়ার্সে পোড়ানো হচ্ছে। ওরা কি করলো, ওই ওদের সব এগুলো থেকে দেবদেবীর ছবি, আমাদের এখানকার লোকেদের ছবি সব দিতে শুরু করে দিল, তাহলে পোড়াবে না। সেই পিরিয়ডের 1890 থেকে 1925 সালের এই লিথো যে লেবেলসগুলো, টেক্সটাইল লেবেলস, সেইটা আমরা দেখাতে চলেছি ফার্স্ট টাইম ইন কলকাতা। নেক্সট হচ্ছে ছোট যা কিছু, মিনিয়েচার ইন আওয়ার লাইফ, সব থেকে ছোট ক্যামেরা, সব থেকে ছোট পেন, সব থেকে ছোট ডিকশনারি, এরকম একটা কালেকশন আপনাদের সামনে নিয়ে আসছি। ফোর্থ হচ্ছে টেস্ট রেকর্ডস, যেমন আমাদের পরীক্ষা হওয়ার আগে একটা টেস্ট হয়, তারপর পরীক্ষাতে অ্যালাউ হয়, ঠিক তেমনই HMV বা যারাগুলো ছিল, এখনও আজও হয়, আগে একটা রেকর্ড কর, সেটা যদি পাস হয় তারপর সেটা ফাইনাল রেকর্ডিং হয়। সেরকম টেস্ট রেকর্ডস মানে পৃথিবীতে একটা কপি তার রয়েছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে সুচিত্রা সেন থেকে শুরু করে সত্য চৌধুরী, সবাইকার যেগুলো আমরা শোনাবো ওখানে একদম। নেক্সট হচ্ছে আমাদের এবারে থিম কান্ট্রি হচ্ছে জাপান। আমরা প্রত্যেক বছর যেমন বইমেলায় থিম কান্ট্রি থাকে, আমাদেরও একটা থিম কান্ট্রি থাকে। এবারের আমাদের থিম কান্ট্রি হচ্ছে জাপান। জাপান সরকারের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, তারা সমস্ত এবং অসাধারণ সব জিনিসপত্র আসছে, আমাদের কাছেও যা আছে ওরা দেখে তাক লেগে যাবে। তো জাপান গভর্নমেন্ট, এবং সেখানেতে জাপানিজ প্রোগ্রামও হবে, সেই রকমই জাপান গভর্নমেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এরপর থাকছে 2খানা রেট্রোস্পেকটিভ সেকশন, যেমন উত্তম কুমারের 100 বছর। আমরা 2 বছর আগে উত্তম কুমারের সব জিনিসপত্র দেখিয়ে দিয়েছি, এবার আমরা কি করলাম,
উত্তম কুমার অন কফি আর্ট। কফি দিয়ে উত্তম কুমারের চিত্র আঁকা হবে 5খানা, যেটা আমরা দেখাবো ফার্স্ট টাইম। মানে সেটা এখন আঁকা হয়নি, আঁকা হবে অনলি ফর দিস এক্সিবিশন, তারপর সেটা বিক্রি করবে অবশ্যই, ঠিক আছে। তার সঙ্গে থাকছে ফার্স্ট টাইম এভার আমাদের প্রিয় শিল্পী অনুপ কুমার। অনুপ কুমারকে নিয়ে প্রথমবার কোনো এক্সিবিশন হতে চলেছে, এবং অনুপ কুমারের জামা কাপড় থেকে শুরু করে ওনার অ্যাওয়ার্ডস থেকে এভরিথিং। এবং আপনারা কি জানেন অনুপ কুমারের বাবা কে ছিল? কেউ বলতে পারবেন? একদম ধীরেন দাস, সেই বিখ্যাত মানুষ, তার মেজ ছেলে হচ্ছে অনুপ কুমার। কজন জানে এটা? এটা সত্যি কিরকম ইতিহাসের জায়গা। একদম, অবশ্যই, একদম। তার সঙ্গে থাকছে আমাদের কমিক ওয়ার্ল্ড, এভলিউশন অফ কমিক্স। আমাদের কাছে সংগ্রহে সেই ওয়ার্ল্ড ওয়ারের 2 এর সময়কার থেকে কমিক্স রয়েছে সেইগুলো, এবং তারপর কিভাবে গ্রাফিক নভেলসে ট্রান্সফার হচ্ছে, সমস্ত কিছু আমরা তুলে ধরছি। তার সঙ্গে স্পেশাল ডিসপ্লে থাকবে আরও 2-3টে, সেটা এখনো পর্যন্ত ফাইনালাইজ করিনি বলে বলছি না। যা দেখাবো আমি মনে করি আমরা যেগুলো দেখাই না এগুলো হয়তো সেকেন্ডবার আর কেউ কোনোদিন দেখতে পাবে না, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম অ্যাবাউট। এবং আমিও হয়তো অ্যাক্সেস পাবো না তার ভবিষ্যতে। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। এছাড়া কি তোমাদের কোনো কালচারাল প্রোগ্রাম থাকে? প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রামস থাকে, এবং আমরা চেষ্টা করি, এই বছর ফেব্রুয়ারি মাসে আমরা করেছিলাম কি জানো, দেবদাসীদের ইতিহাস নাচের মধ্যে দিয়ে। কত বছর? এই বছর 2025-এ দেবদাসীদের ইতিহাস নৃত্য, একদম মানে অরিজিনাল প্রোডাকশন, অনলি ফর দ্যাট ডে। সামনের বছর আমরা করাতে চলেছি 20 কন্যাদের ইতিহাস। আমরা নাম শুনেছি, আমরা কি তার ইতিহাস জানি? একদম স্টেজের ওপর সেই ইতিহাসটা তুলে ধরবো আমরা, একদম অরিজিনাল প্রোডাকশন, ফার্স্ট টাইম এভার হবে ওটা 11ই ফেব্রুয়ারি। এটা আমরা যারা যেতে সবাই আমি সবাইকে আমন্ত্রণ করব। যোগাযোগ করার কিছু নেই, আমি তো বলেই দিচ্ছি। 8 থেকে 11ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে রাত্রি 9টায় আপনারা সাবর্ণ সংগ্রহশালায় চলে আসবেন। কাগজে পত্রিকায় তো বেরোবেই, সেটা ফেসবুকেতে আমাদের সাবর্ণ সংগ্রহশালা পেজ আপনারা ফলো করতে পারেন। ইউ উইল গেট অল ইনফরমেশন। কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব 20 বছরে আমরা এরকম অনেক কিছু অদ্ভুত জিনিস আপনাদেরকে জানাবো, যেটা হয়তো আপনারা জানেন না বা দেখেননি। আমি আশা করব আপনারা আসবেন, খুব ভালো লাগবে আপনারা এলে, এবং আশা করি আপনাদেরও ভালো লাগবেন। সেখানেতে আমি কিন্তু গ্যালারির মধ্যে থাকবো না, আমি থাকবো বাইরে, বৈঠকখানা জায়গা আছে ওখানে বসে থাকবো, মানসবাবু জানেন খুব ভালো করে। এবং ভেতরেতে বোঝাবে হচ্ছে কিন্তু ওই নিউ আলিপুর কলেজ, বেহালা কলেজের ছাত্রছাত্রীরা সব, তারাই সেখানেতে টিচার, তারাই ডেমনস্ট্রেট করবে পুরো জিনিসটা। এবং তার সঙ্গে আরও আমার ছাত্রছাত্রীরা রয়েছে, এটা পুরোটা টিম, 2 মাস ধরে তাদের ট্রেনিং চলবে। এইভাবে আমরা ছাত্রছাত্রীদের, আগামী প্রজন্মকে আমরা তৈরি করছি ইতিহাসের মধ্যে দিয়ে, যাতে তারা আমাদের এই সমাজের ইতিহাস, কলকাতার ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাসকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যেতে পারে। একদম স্বতঃস্ফূর্ত করতালি, আমার কিছু আর বলার নেই। আমি এবার আমাদের হেরিটেজ সাব কমিটি চেয়ারপারসন দেবর্ষী সাধন বোসকে মঞ্চে একবার ডেকে নিচ্ছি। আমার মনে হয় এটি একটি অন্যরকম বিরল একটি আলোচনা সভা। একদম উঠে দাঁড়াই প্লিজ। কলিকাতা থেকে কলকাতা কেমন লাগলো আপনাদের? শিকড়ের খোঁজে আজকে প্রচুর জিনিস জানতে পারলাম আমরা, অনেক জিনিস আমাদের অজানা ছিল। থ্যাংকস টু স্যার, আমরা জানতে পারলাম। রিভাইন্ড টু দ্য পাস্ট, থ্যাংক ইউ মিস্টার দেবশ্রী রায়চৌধুরী আমাদের এখানে আসার জন্য, আমাদের অনেক কিছু বলবার জন্য আজকে। থ্যাংক ইউ ম্যাডাম ঋতুপর্ণা গাঙ্গুলি। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বোথ অফ দ্যাম। 1 ঘন্টা অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখতে পারলাম আমরা। আমি রিকোয়েস্ট করব আমার কো কমিটি মেম্বার্স, ম্যাডাম অনুসুয়া দাস, মিস্টার অদীপ গুপ্ত, ইফ ইউ কুড কাইন্ডলি, মিস্টার অর্ঘ্য মিত্র, মিস্টার প্রশান্ত দত্ত, ইফ ইউ কুড কাইন্ডলি কাম আপ। এবং অনুসুয়া ম্যাডামও কিন্তু আমাদের এই আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সঙ্গে উনিও একজন পার্ট কিন্তু। একদম একদম একদম, ও আমাকে আগেও একদিন বলেছিল। একদম একবার অন্তত যদি পারেন আপনারা সকলে ওই সময়টা একটু দয়া করে যাবেন।
মানে ওনার অক্লান্ত পরিশ্রম সেখানে প্রস্ফুটিত হয়েছে। আমি নিজে দেখেছি চাক্ষুষ, কারণ ওই ফেব্রুয়ারি মাসের ওই 4টে দিন খুবই সুন্দরভাবে অতি আন্তরিকতার সহিত কিন্তু ওনারা ওই জিনিসটাকে সবার সামনে তুলে ধরেন। তাই আপনারা যদি যান, ওনাদের সেই উদ্যমতা বাড়াতে পারবেন, ওনাদের আগ্রহটা আরও অনেক অনেক গুণে বেড়ে যাবে। ধন্যবাদ সকলকে। আর এখানে ম্যাডাম কিন্তু আছেন, ওনার বেটার হাফ ইজ সিটিং রাইট ইন ফ্রন্ট অফ আস, সুচরিতা রায়চৌধুরী। ম্যাডাম, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। আর সমগ্র সংগ্রহশালার আরও যারা আছেন এখানে, তাদেরকে সকলকে আমাদের কলকাতা ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম অনুসয়া দাস। এখন আপনাকে আরেকবার রিকোয়েস্ট করবো, যেটা ছোট্ট ক্যালকাটা ক্লাবের পক্ষ থেকে আমাদের একটা মেমেন্টো যদি ম্যাডাম অনুসয়া দাস মিস্টার দেবশ্রী রায়চৌধুরীকে তুলে দেন। থ্যাংক ইউ। মিস্টার অদিত গুপ্ত যদি এটা একটু ম্যাডামকে দিয়ে দেন। এটা অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব ক্লাবের বেকারি হ্যাম্পার, মানে আমাদের ক্লাবের বেকারিটা মানে নিজে থেকেই বলছি এক্সট্রিমলি ফেমাস। আচ্ছা, এবার ঋতুপর্ণা দি টার্ন। স্বপ্নেও ভাবতে পারিনি যে তোমার সঙ্গে এইভাবে কোনোদিন এরকম একটা জায়গায় এইরকম বিষয় নিয়ে আলোচনা করার আমি সুযোগ পাবো। আমার সত্যিই আমি ভাবতে পারিনি এটা আমার কাছে রিকোয়েস্ট করুন মিস্টার প্রশান্ত দত্ত যদি ঋতুপর্ণা গাঙ্গুলিকে দিয়ে দেন প্লিজ। থ্যাংক ইউ ঋতুপর্ণা দি। থ্যাংক ইউ সো মাচ। অর্ঘদা। আরে আচ্ছা, While I welcome all of you to the Heritage Dinner, আমাদের যে সাবকমিটি মেম্বার যারা আছে, if you could kindly come up on stage please. Shubhrata uncle, I can see Raja uncle, I can see Mr. Somnath Banerjee, Mr. Pradeep Gupta, if you could kindly come up on stage. And Shinjini Banerjee also. Shinjini Bose, sorry. What's wrong with me? No, actually I'm going back to time. So before she was the Bose, she was the Banerjee. Time machine. Please come up. Pallabda, please. অডিয়েন্স বলুক, ও বললে হবে, অডিয়েন্সকে বলতে হবে। আমাদের টাস্ক ফোর্স মেম্বার্স ওই তো বসে আছে, কালো কোট পরে বসে। Rituparna Di, thank you so much for all the hard work you've done to get this thing, this event. আমি কতটা এর It was a brilliant thing. করতে পেরেছি আমি জানি না। আমি হিস্ট্রিতে ফেল করতাম, কিন্তু আজকে প্রচুর জিনিস পার করলাম। আজকে আগে হতো না, স্কুল টাইমে পাস করতাম। একদম আমরা ভুল লিখে এসেছি, ভুল লিখে আমরা পাশ করেছি, কিন্তু আমরা সবকিছু এখন ভুল, এবং সেটা আমাদের মাননীয় মানে একদম একদম। আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম সুমা পাল, if you could join us also for the beautiful event on Saturday, which was curated totally by you, and Madam Moitri, please. Thank you so much. এবার প্লিজ ডিনারে জয়েন করুন আমাদের ম্যাডাম স্যার দুজনেই। থ্যাংক ইউ সো মাচ। একদম। Thanks to our chairperson Heritage for a wonderful Heritage Week. A big round of applause to Billy Deborshi Sadhan Bose for gifting us such a wonderful Heritage Week. Billy, all the programs really touched our heart. Thank you so much.